হাল্লার মন্ত্রীর সেই সংলাপটা মনে আছে? আজ বাদে কাল যুদ্ধ হবে, খুব বড় যুদ্ধ, নয়তো রাজ্য বাড়বে কি করে বলো তো? রাজ্য রাজনীতির বড় যুদ্ধটা অবশ্য এই বছর নয়, সামনের বছর বিধানসভা ভোট। কিন্তু আজ দেশের প্রধান আর রাজ্যের প্রধানের একের পর এক রণহুঙ্কার শুনে মনে হচ্ছিল সামনের বছর টছর নয়, যুদ্ধটা যেন আজ বাদে কাল। আর সেই নিয়েই আজ এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন। দুর্নীতি কাটমানি থেকে সিঁদুর, চরমে পৌঁছলো প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধ। নরেন্দ্র মোদী বললেন নির্মম সরকার, পাল্টা জুমলা সরকার বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মহারথীর সংঘাতে তাহলে কি 25-এই বেজে গেল 26-এর ভোটের দামামা? দ্বিতীয় প্রশ্ন। সিঁদুর খেলার মাটিতে এসেছি যখন, সন্ত্রাস নিয়ে ভারতের নতুন নীতির চর্চা হবেই। অপারেশন সিঁদুরকে হাতিয়ার প্রধানমন্ত্রী। নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না, পাল্টা বললেন মুখ্যমন্ত্রী। অশিক্ষিত বলে আক্রমণ সুকান্ত মজুমদারে। আর কত নিচে নামবে রাজনীতির ভাষা? এই প্রশ্ন আমাদের তুলতেই হবে। তৃতীয় প্রশ্ন। বাড়ি চিনিয়ে জ্বালিয়ে দিচ্ছে বিধায়ক কাউন্সিলর, তামাশা দেখছে পুলিশ। মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে তা সরকারের নির্মমতা, আক্রমণে নরেন্দ্র মোদী। দাঙ্গা বিজেপি করিয়েছে, প্রমাণ আছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ শুরুতেই সক্রিয় হলে এত প্রশ্নের মুখে কি আদৌ পড়তে হতো রাজ্যকে? চতুর্থ প্রশ্ন। শুধু কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নয়, তৃণমূলের পাপে ধ্বংস হয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা। এসএসসি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। ব্যাপমে কতজনের মৃত্যু হয়েছে, পাল্টা মুখ্যমন্ত্রী। রাজনীতির চাপানুতরে আদৌ কি কোনো সুরাহা পাবেন যোগ্য চাকরিহারারা? পঞ্চম প্রশ্ন। ভুল স্বীকার তো দূরের কথা, উল্টে বিচার ব্যবস্থাকেই দোষী করছে তৃণমূল নেতারা। আলিপুরদুয়ার থেকে আক্রমণ নরেন্দ্র মোদী। আপনার নির্দেশেই কোর্ট চলে, মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্যই কি বারবার হস্তক্ষেপ করতে হয় আদালতকে? তবে আজ শুরুতেই দেখাবো আলিপুরদুয়ারে একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যেই তার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রীও। দেখুন। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। हिम्मत है तो काल इलेक्शन करके करिए, हम तैयार है। তীক্ষ্ণ আক্রমণ, জোরালো চ্যালেঞ্জ। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে ক্ল্যাশ অফ টাইটেলস। প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রীর সম্মুখ সমরে 2025-এই বেজে গেল 2026-এর বিধানসভা ভোটের বিউগল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এসে এবার নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন তাদের লক্ষ্য একটাই, মিশন বেঙ্গল। अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। देश के लोग बार बार भाजपा को अवसर दे रहे हैं। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। অপারেশন সিঁদুরের পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম পশ্চিমবঙ্গ সফর। আর সেই সফরেই আক্রমণ পাল্টা আক্রমণ পৌঁছলো একেবারে চরম সীমায়। आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। পিএম মোদি সেইং জাস্ট লাইক ইউ আর নট দ্য হাজব্যান্ড অফ এভরিবডি, ওয়াই ইউ আর নট গিভিং সিঁদুর টু ইউর মিসেস ফার্স্ট। মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছেন রাজ্য বিজেপির নেতারা। আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী। থাকতেন তো বস্তিতে। এখন আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে। বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী।
মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। সব মিলিয়ে বাগযুদ্ধের পারদ একেবারে সপ্তমে। এর মধ্যেই শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজিরবিহীন এবং নজিরবিহীন। না, দেশের প্রধান আর রাজ্যের প্রধানের মুখোমুখি সংঘাত নজিরবিহীন নয়। 26-এর বিধানসভা ভোটের প্রায় এক বছর আগে এমন হাই ভোল্টেজ নিখাত নির্বাচনী বাকযুদ্ধ কিছুটা বিরল, কিন্তু নজিরবিহীন নয়। যেটা নজিরবিহীন এবং উদ্বেগের এবং বাঙালি হিসেবে বেশ যন্ত্রণার, সেটা হলো আজ যা হলো, খুব নরম করে বললেও সেটা রাজনৈতিক স্লেজিং, এবং যা আজ কার্যত তলানি থেকে শুরু হলো। আমি জানি একটার পর একটা অভিযোগ, পাল্টা অভিযোগ ঘটনার ঘনঘটায়, বিশেষ করে ওই 34 বছরের চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর পর এই স্টুডিওতেও হয়তো উত্তেজনার পারদ আজ চড়তে চলেছে। কিন্তু সবার কাছে আমার অনুরোধ থাকবে যে স্টুডিওর বাইরে মেবি বেঙ্গল পলিটিক্স ইজ অ্যাট অ্যান অল টাইম লো, কিন্তু স্টুডিওতে আমরা যেন ভাষা প্রয়োগ নিয়ে সতর্ক থাকি এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকি। আর স্টুডিওর বাইরে দেখুন পরের প্রতিবেদন। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। Why you are not giving Sindur to your Mrs. first? রাজনীতিতে এবার সিঁদুর সংঘাত। একই দিনে রাজ্যের দুই প্রান্ত থেকে পরস্পরের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের ভিতরে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা, গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। তারপর প্রথম পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রীর ভাষণের অনেকখানি জুড়ে রইল সেই অপারেশন সিঁদুর। পাল্টা শুট চালালেন মুখ্যমন্ত্রীও। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindur to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindur, the Bengal operation. That's why you compel us to open our mouth. প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করেছেন। पहलगाम हमले के बाद अब भारत ने दुनिया को बता दिया है, भारत अब आतंकी हमला हुआ, भारत पर आतंकी हमला हुआ तो दुश्मन को उसकी बड़ी कीमत चुकानी पड़ेगी। और पाकिस्तान समझ ले, 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग। পাল্টা তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। आप जानबूझ के आज तक जंगी लोगों को अरेस्ट क्यों नहीं कर पाया? अगर आपका दिल इतना सच्चे है तो कहिए, जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, आज तक उसको आप मारा। মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। সব মিলিয়ে সিঁদুর নিয়ে সংঘাতে রাজনীতি এখন ফুটছে। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রত্যেকের কাছে উল্টো দিক থেকে আসবো। সমীরদার মনে থাকবেন যে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দিদি ও দিদি এইভাবে সম্বোধন করতেন, সেইটা তৃণমূল কংগ্রেস ওই শ্যুটটাকে তারা মনে করেছিল কোট আনকোট রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর সম্মানহানি,
এবং 2021 এমনকি আমি দেখছিলাম 2024-এও জানুয়ারি মাসে মিছিল হয়েছিল যে বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী কেন এই বিশেষ সুরে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন বলে। আজকে প্রধানমন্ত্রীর আক্রমণে সুর তো দূরে থাক, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও নেওয়া হয়নি। সরকার নয় তৃণমূল বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। সেইখানে সমিতদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, যার সঙ্গে রাজনীতির দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই, প্রধানমন্ত্রীর স্ত্রীকে রাজনৈতিক আক্রমণে টেনে আনাটা কতটা সঠিক হলো বলে সমীর চক্রবর্তী মনে করেন? সুমনবাবু, আপনার এই প্রশ্নের উত্তর আমি দেবো, কিন্তু তার আগে থেকে একটু শুরু করি, সেই অনুমতিটা অন্তত আপনি আমায় দিন। যে সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো। আমার প্রথম প্রশ্ন আপনার মাধ্যমে, যারা এই টিভিটা অনুষ্ঠান এখন দেখছেন এবিপি আনন্দর মাধ্যমে, আমার প্রথম প্রশ্ন, যুদ্ধটা কেন থামলো? আপনি সুমনবাবু কোথা থেকে প্রথম খবর পেলেন যুদ্ধ থেমে গেছে? সিজ ফায়ার কার কাছ থেকে? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি। তাহলে আমার প্রশ্ন, ভারতবর্ষে যুদ্ধে থাকবে কি থাকবে না, কখন যুদ্ধ থেমে যাবে, নির্দেশ আসবে আমেরিকা থেকে? আমি বুঝতে পারি না 56 ইঞ্চি ছাতি কেন ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে 6 ইঞ্চি হয়ে যায়, এটা আমার বোধগম্য হয় না। যেখানে জেলেনস্কির মতো লোক, তিনি গিয়ে হোয়াইট হাউসে বসে চোখে চোখ রেখে কথা বলছেন, বৈঠক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে থেকে। মোদি সাহেবের সঙ্গে কিসের আন্ডারস্ট্যান্ডিং? কেন ভয়? এই গতকাল বা গত পরশুই দেখছিলাম এখানকার বাংলার কোনো বিজেপি নেতা বলেছেন তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে বিক্রি করে দিয়েছেন। কার কাছে? আপনারা তো দেশ বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে। আমি নির্দ্বিধায় কথা বলছি। আর আজকে যুদ্ধের কৃতিত্ব, ভারতবর্ষের ভূমিকে রক্ষা করার, মানুষকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার ভারতীয় সেনাবাহিনীর। জেনে খুশি হলাম আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে, তিনি আগামী দিনে যুদ্ধ হলে আর সেনাবাহিনীর দরকার নেই, তিনি একাই সেনাপতি, তিনিই যুদ্ধে চলে যাবেন। এর আগে থেকে ছবি টবি দেখছিলাম, গত শুক্রবার দিন আপনার এখানে অনুষ্ঠানেও বলে গেছিলাম যে ওই যে সব সোশ্যাল মিডিয়ায় ছবি বেরিয়েছিল যে এয়ারফোর্সের পাইলটের ড্রেসে হাতে হেলমেট নিয়ে 75 বছর বয়সী প্রধানমন্ত্রী রাফাল বিমানে উঠছেন বোধহয়, পেছনে বিমান টিমান দাঁড় করানো। তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম যে ওই ছবি ছড়িয়ে দিয়ে অবিলম্বে 3 সেনাবাহিনীর প্রধান তাদের ছবি টাঙানো হোক। ইদানিং ছবিটা দেখতে পাচ্ছি না, কেন দেশ জুড়েই প্রতিবাদ হয়েছে। আমার অনেকগুলো প্রশ্ন সুমনবাবু, যে সেটা হচ্ছে পেহেলগাঁওয়ের ঘটনা, এই যে সেটাকে রাজনীতিতে নিয়ে যাওয়া। 2019 সাল পুলওয়ামার ঘটনা, ফেব্রুয়ারি মাস, খেয়াল করে দেখবেন, আর এপ্রিল মেতে ভারতবর্ষের লোকসভার নির্বাচন ছিল। সেইটা বিক্রি করেছিলেন দেশ জুড়ে নরেন্দ্র মোদী, দিয়ে বিজেপি 303 আবেগ। তিনি কি সেই যাত্রায় বেরোলেন? আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে সেনাবাহিনীর শৌর্যকে রাজনৈতিক কাজে ব্যবহার করার আপনি একবার নয় 100 বার তীব্রভাবে সমালোচনা করতে পারেন, অতীত থেকে উদাহরণ নিয়ে করতে পারেন, বর্তমানে দাঁড়িয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যার সঙ্গে রাজনীতির দূর দূর অবধি সম্পর্ক নেই, সেই তাকে টেনে এনে রাজনৈতিক আক্রমণ এক, এবং 2 হচ্ছে আপনার মতামতের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বাইরে আছেন, বিদেশে একটার পর একটা সাংবাদিক সম্মেলন করে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সবাইকে বোঝাচ্ছেন সেই শৌর্যের কথা। আমি বলছি পুরোটা সঙ্গতিপূর্ণ তো? একটা কথা আপনাকে সুমনবাবু এখানে বলি, হ্যাঁ, অভিনন্দন জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 51 জনের সাংসদের টিম, বিভিন্ন বিরোধী দল এবং বিজেপি মিলিয়ে 7টা দেশে তারা সফরে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর দায়িত্ব, তিনি গেছেন জাপান থেকে দক্ষিণ কোরিয়া থেকে ইন্দোনেশিয়া ইত্যাদি। সেখানে তার যে বক্তব্য, যে তৃণমূল কংগ্রেস দেশের বিপদে, প্রধানমন্ত্রী আপনারা শুরু থেকে বোঝান, কিন্তু আমার প্রথম প্রশ্নটা পেলাম না সমিতদা। 3 মিনিট আগে যেটা করেছিলাম, যে যিনি রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, প্রধানমন্ত্রীর স্ত্রী, তাকে রাজনৈতিক আক্রমণে টেনে আনাটা কতটা সঠিক বলে আপনি মনে করেন? 100% সঠিক। উনি কাঁচের ঘরে ইটটা মারছেন কেন?
আসি দিদি, আপনার সময় এলে আপনি বলবেন। আরে জিজ্ঞাসা করছি। আমার বক্তব্য হচ্ছে আপনি সিঁদুর নিয়ে খেলছেন, হ্যাঁ তাহলে নিজের স্ত্রীর সিঁদুরটাকে অস্বীকার করছেন কেন? এটা সঠিক প্রশ্ন। ভুল বলেননি তো মমতা বন্দ্যোপাধ্যায়? ইটটা মেরো না ভাই, পাটকেল খেতে হবে। বেশ, এবং নিজে বেশ, বেশ, পাঁকের বেশ। মধ্যে আমার, দাঁড়িয়ে হ্যাঁ। তুমি এই ইটটা আপনি ছুঁড়ছেন। একটা কথা বলুন তো, হিন্দুত্ব ধ্বজা সমীরদা, ধারিয়ে আমি এখনো আমার পয়েন্টে স্টিক করব যে রাজনীতির সঙ্গে যার কোনো যোগ নেই তাকে রাজনৈতিক আক্রমণে না 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 সুমন বাবু, এ ভয়ঙ্কর। ঠিক যে কারণে সমীরদা আপনি অ্যাপ্রিসিয়েট করবেন আমায়, যে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি ঘেরা হয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অবধি অভিযান হয়, শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরা হয়, তীব্র ভাষায় এই অনুষ্ঠানে প্রতিবাদ করি দলমত নির্বিশেষে, যে তার কারণ তার বাড়িতে যারা থাকেন তারা রাজনীতি করেন না, তারা সমস্যা হয়। সেখানে নাম করে এটা আপনি সমর্থন করলেন? নিশ্চয়ই বিজেপি সমর্থন করছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে, বলে দিচ্ছি আপনাকে, তার কারণ হচ্ছে যারা দেশের স্বার্থ নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে যারা ভোটের ময়দানে চলে আসেন, এর থেকে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। সুমন বাবু, আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি, গত শুক্রবার এইখানে দাঁড়িয়ে আমি বলে গেছিলাম দয়া করে এটাকে ভোটের রাজনীতি নিয়ে যাবেন না, কেন আমরা নিশ্চিত ছিলাম নরেন্দ্র মোদী নিয়ে যাবে। আমি আশা করেছিলাম, কেন পশ্চিমবাংলার ন্যায্য 1,70,000 কোটি টাকা তার কিছু ঘোষণা শুনতে পাবো, আশা করেছিলাম 2019 সালে এই উত্তর বাংলার 8টা লোকসভা আসনের মধ্যে 7টায় বিজেপি জিতেছিল, এবারে 6টায় জিতেছে। উত্তর বাংলার উন্নয়ন কেন্দ্রীয় সরকারের কথা তারা বলবেন। আমি আশা করেছিলাম এই যে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল 2014 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে বছরে 2 কোটি বেকারের চাকরি, আমার ওপেন চ্যালেঞ্জ হলো এখান থেকে। ধন্যবাদ সমীরদা, আপনার সময় শেষ। হয়েছে কেন্দ্রীয় সরকারে শ্বেতপত্র প্রকাশ। বেশ, আমি আমার পরবর্তী বক্তা কেয়া ঘোষের কাছে যাব। তার আগে দর্শকদের মনে করিয়ে দেব যে এই অবস্থান আমাদের আজকের নয়। যখন নরেন্দ্র মোদী স্বয়ং 50 কোটির গার্লফ্রেন্ড বলেছিলেন শশী থারুরের সন্দেহজনক একটি মৃত্যুরকে কেন্দ্র করে, তখনও এই স্টুডিওতে বলেছিলাম যে যার সঙ্গে, যার জীবনের সঙ্গে রাজনীতির সরাসরি কোনো যোগ নেই, তাকে এইভাবে রাজনীতির ময়দানে টেনে নামানোর আমরা বিরোধী ছিলাম, বিরোধী আছি এবং বিরোধী ভবিষ্যতে থাকব। কিন্তু কেয়ার কাছে আমি ঠিক উল্টো দিক থেকে আসব, যে একটা প্রশ্ন তো খুব পরিষ্কার সবার কাছে থাকবে, যে আমাদের বাংলার রাজনীতি আর কতটা নিচে নামবে। ঠিক সমীরদাকে যেরকম বললাম প্রধানমন্ত্রীর স্ত্রীকে আক্রমণে টেনে আনানোর বিষয়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অধ্যাপক মানুষ, সংযত, শিক্ষিত, মার্জিত, নিজে অধ্যাপক, সব থেকে বড় কথা রাজ্য সভাপতি, তাঁর শব্দগুলো যেগুলো মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহৃত হলো একেবারেই সম্মানসূচক নয়। কেয়া বলতে পারে প্রতিক্রিয়া, আগে তো মুখ্যমন্ত্রী বলেছেন, এবার আগে কে বলেছেন এই বিচার করতে করতে তো ইতিহাসে পৌঁছে যাব। আমি বলছি সংযত প্রতিক্রিয়া দিয়েও তো একটা উদাহরণ সেট করা যেত। কি বললেন সুকান্ত মজুমদার? সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী, প্যাথেটিক লায়ার, সম্ভবত প্যাথোলজিক্যাল লায়ার বলতে চেয়েছেন, এমনকি থাকতেন তো বস্তিতে, এই শব্দবন্ধ, এই 3টে শব্দ ব্যবহার করলেন। আমি আবার আমার এক কথায় ফেরত দেব যে বাংলার রাজনীতিতে আপনারা 2 দল মিলে আর কত নিচে নামবেন। কেয়া ঘোষ। আসলে আর একটু বলি, অনেকক্ষণ বলেছেন, এবার শুরু করি। সমস্যাটা হলো, যখন আজকে নরেন্দ্র মোদী বললেন নির্মম কথাটা নিয়ে, সুমন, নির্মম কথাটা গায়ে লেগেছে কারণ নির্মম বলেই এই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই যাবৎ গত 15 বছর 14 বছর যাবৎ কোনো তার সহনীয় বা মমত্বর পরিচয় দেয়নি। নামে মমতা থাকলে যে কাজের মধ্যে মমত্ববোধ দেখাবেন তার তো কোনো মানে নেই। তার সাক্ষাৎ উদাহরণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদী বিভিন্ন ইস্যুতে তুলে ধরেছেন, আসলে চোখের সামনে আয়নাটা দেখিয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই গোসা এবং আজকের এই নজিরবিহীন, কদর্য, কুরুচিপূর্ণ আক্রমণ দেশের প্রধানমন্ত্রীকে। উনি ভুলে যাচ্ছেন যেই চেয়ারে বসে আছেন উনিও রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে সুমন, আজকের ঘটনার পরে আজকে থেকে আমি ওনাকে মুখ্যমন্ত্রী মানতে পারছি না। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের ব্যথায় বেদনায় একাত্ম নন, উনি সব কিছুকে ফেক নিউজ বলেছেন, সব কিছুকে বলেছেন মিথ্যে। আজকে এর পরে আমি অপেক্ষা করব চাকরিহারা সেই শিক্ষক যার প্রাণ গেছে সেটাও বলবেন ফেক নিউজ। তিনি সব কিছু ফেক নিউজ দেখেন, সব কিছু বহিরাগত দেখেন। ঠিক, কিন্তু সুকান্ত বাবুর শব্দগুলো
আমি সব শব্দবন্ধ আজকে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করে। আমি বলছি না রঞ্জিত ঘোষকে, আমি বলছি না দীপক ঘোষের বই কোথা থেকে এসছে, কি কি নাম এসছে, কি কি চিঠি এসছে, পরবর্তীকালে পরবর্তী বক্তারা হয়তো বলবেন। কিন্তু যেটা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, দীপক ঘোষের ওই কয়েকটা পাতা সেগুলোকে ছড়িয়ে দেবে রাজ্যের মানুষের মধ্যে। দেখুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি চিত্রটা কি, তার পেছনে সত্যি ঘটনাটা কি। কাঁচের ঘরের কথা বললেন আমার আগের পূর্ববর্তী বক্তা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি এবং তৃণমূল দলকে বলছি, নিজেরা কাঁচের ঘরে থেকে কাঁচের অন্যদের ঢিল ফেলবেন না, ছুড়বেন না। পুরো আপনার ওই তাসের দেশের মতো কাঁচের ঘরটাও ছনছন করে ভেঙে যাবে। শেষ কিছু কথা বলছি, তথ্য দিচ্ছি। আমাদের এই রাজ্যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ। তার মধ্যে একজন প্রতিনিধি এই স্টুডিওতে এই মুহূর্তে বসে আছেন, সেটা আজকে নরেন্দ্র মোদী বলেছেন, তাতে গোসা হয়েছে। এই রাজ্যে থেকেই মুর্শিদাবাদে, আমাদের মুর্শিদাবাদের হিন্দুরা ঘরছাড়া হয়েছেন, হ্যাঁ কি না? উত্তর হলো হ্যাঁ, সেটা আজকে নরেন্দ্র মোদী বলেছেন, তাতে এত গোসা হয়েছে। আমাদের রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে মালদা গেছে এখানকার আমার রাজ্যের মা বোনেরা, উত্তর হলো হ্যাঁ কি না? হ্যাঁ। আর উনি আক্রমণ করেছেন অপারেশন সিঁদুরকে। আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, একটা বিতর্কিত মন্তব্য করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি আমার দলের নন, ওনার সঙ্গে আমার রাজনীতিতে সব দিক থেকে ফারাক, কিন্তু তিনি যেভাবে অপারেশন সিঁদুরে বললেন যে এখানে কোনো তৃতীয় শক্তি এই দুই দেশের মধ্যে ছিল না, সেই কথাটা যেন সমীরবাবু এবং তার প্রিয় পিসিমণিকে যেন বলে দেন, কানে কানে হোক, যা বাড়িতে গিয়ে হোক, সবার জনসমক্ষে হোক, অন্তত বলেন যে আমি যখন দেশকে রিপ্রেজেন্ট করেছি, আমি যখন প্রতিনিধিত্ব করেছি, তখন আমি এটুকু জানি, জেনেই বলেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় শক্তি ছিল না। বাম ট্রাম্প কে আমি জানি না, কেউ ছিল না। আর আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসে যদি বলেন যে ওটা বিদেশের মাটিতে, আমি কি করে দেশের সমালোচনা করতাম, এইবার দেশের মাটিতে ফিরেছে, এবার বলছি আমেরিকা পিছনে ছিল। তিনি কি তাহলে দেশের প্রতিনিধিত্ব করার সময় মিথ্যা ভাষণ করেন? আমার তো তাহলে এই প্রশ্নটাও থাকবে। আর পরিশেষে বলি সিঁদুর, উনি সিঁদুর নিয়ে আরেকটা কথা বলেছেন যে সিঁদুর বেচার কথা। আসলে সুমন, যে মুখ্যমন্ত্রী এখানে সবকিছু বেচে দেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বাড়ি, শৌচাগার, কিছুই বাকি থাকে না, সেই মুখ্যমন্ত্রীর কাছে সিঁদুরটা তার কাছে বেচার সমানই হবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তিনি সিঁদুরের সম্মান রেখে সিঁদুরের যারা সিঁদুর মুছে গেছে তাদের চোখের জল মুছিয়েছেন, এবং সেই জায়গাটাতেই উল্টো। আর পরিশেষে একটা কথা খালি বলতে চাই সুমন, আমার পূর্ববর্তী বক্তা অনেক কথা বলেছেন, আমি খালি একটা কথা বলতে চাই, যে সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যেগুলো সরকারি প্রকল্প, যে রাজনৈতিক দল সেইটা দেখিয়ে ভোট আদায় করে, যে রাজনৈতিক দলের নেত্রীরা বলেন তোমরা আমাদের ভোটটা দিলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো না, কন্যাশ্রী দেবো না, এমনকি কেন্দ্রীয় সরকারের পরের দলের পোদ্দারিটা কিরকম ভাবুন, কেন্দ্রীয় সরকার বাড়ি দিচ্ছে, এরা সেই বাড়িগুলোকে বলেছেন দেবো না, সেই সরকার আবার ভারত সরকার সেনাবাহিনী দিকে আগুন তোলে। আমি 1 মিনিটও বলে দিচ্ছি আপনাকে, উনি বললেন এগুলো, এর থেকে নিয়ে একটা কথাই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিদেশে গেছেন বহু বিরোধী রাজনীতির সাংসদরা, তারা যখন বিদেশে গিয়ে ভারতবর্ষের পাকিস্তানের বিরুদ্ধে স্ট্যান্ডটাকে ক্লিয়ার করছেন, এটাই কি সময় ছিল নরেন্দ্র মোদী সাহেবের যে এসে নির্বাচনী দামামা বাজানোর? আপনার আপত্তিটা যে আমি দেশের জন্য এতটা করছি আর এই সময় কেন রাজনৈতিক আক্রমণ? এক্স্যাক্টলি, না আমার বক্তব্য হচ্ছে শুরুটা কে করলেন? শুরুটা কে করলেন, মারাত্মক কথা। আমি বলছি শুরুটা খুঁজতে খুঁজতে অতীতে চলে গেলে আরো মুশকিল। তার কারণ কত নিচে আর বাংলার রাজনীতি নামবে। সায়নদীপরা এক্ষুনি বলবে যে আগে বিষয়টা এরকম ছিল না। তার একটা নিঃসন্দেহে পাল্টা যুক্তি দেয়াই যায় যে তখন এই টেলিভিশন, হাতে হাতে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না। তাই অনেক কিছু বলে অন ক্যামেরা, অন রেকর্ড না হওয়ার জন্য, রেকর্ড না থাকার জন্য অনেকে পার পেয়ে গেছেন, বলেছেন প্রেস ভুল ব্যাখ্যা
করেছে আমার বক্তব্যে, কিন্তু রাজনীতির ভাষা কুকথা আজ থেকে 2011 বা তৃণমূলের পরবর্তী সময় থেকে খারাপ হয়েছে তা নয়। সায়নদীপের মনে থাকবে, আমি একটা শব্দ উচ্চারণ করব না, তার কারণ সেই একটা কুৎসিত ভাষাকে তুলনা করার সঙ্গে আরেকটা কুৎসিত ভাষা পাশাপাশি রাখায় আমার আপত্তি আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও একটার পর একটা কুৎসিত ভাষা কখনো বিনয় কোনার, কখনো আনিসুর রহমান, কখনো প্রয়াত অনিল বসু, কখনো সুশান্ত ঘোষ ব্যবহার করেছেন। অর্থাৎ সার্বিক অধঃপতনরা সায়নদীপরা বলতেই পারে যে এখন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পতনটা কিন্তু আগে থেকেই শুরু হয়েছিল। মানবে সায়নদীপ? কোনো প্রধানমন্ত্রী এবার আমার টাইম, এবার আমার সময়। আমার কথা হলো যে হ্যাঁ, আমি এইটাই সমীরদার কথাটা এটাই মনে করি যে হ্যাঁ ঠিকই, আমাদের কেউ এক সময় সবসময় ধোয়া তুলসী পাতায় কোনো খারাপ কথা বলেনি, এই দাবি আমি করতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের একটা দেশের প্রধানমন্ত্রী, তাদের যে ভাষা সন্ত্রাস, এটা পশ্চিমবাংলার কোনো অতীতকে দিয়ে আপনি মেলাতে পারবেন না সুমনদা। আমি মেলাতে পারবেন না সুমনদা। সেটা হলো যে বাম মুক্ত পশ্চিমবাংলার অধঃপতনের এটা একটা নমুনা, এবং প্রধানমন্ত্রীও তার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এখন যা এই আজকে সারাদিনের ঘটনা বলি, আমি এক লাইনে বলতে পারি, বলতে আমাদের যন্ত্রণা হয়, কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কথাতেই উঠে এলো যে কাশ্মীর তো সির্ফ ঝাঁকি হয়, ইলেকশন আবি বাকি হয়, এটাই টার্গেট। নির্মম নির্লজ্জ এই দুটো রাজনৈতিক দল। কাশ্মীরে ধর্মীয় পরিচয় দেখে আমাদের নাগরিকদের খুন করা হলো, তাদের স্ত্রীদের সিঁদুর এখনো ভালো করে মোচেনি, আর এই তৃণমূল বিজেপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা পেহেলগাঁওকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নেমে পড়লো। নির্মম নির্লজ্জ বেহায়া বললে কম বলা হবে। সংসদীয় প্রতিনিধি দল গোটা পৃথিবী ঘুরছে ভারতবর্ষের অবস্থান সন্ত্রাসের ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করার জন্য, আর অমিত শাহ নরেন্দ্র মোদী রাজ্যে রাজ্যে ঘুরছে ভোটের প্রচার করবার জন্য। আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম, এই প্রধানমন্ত্রী 2014 সালে জাপানের শিল্পপতিদের সামনে বলেছিল যে আমার শরীরে কমার্স বয়, ব্যবসা বয়। আবার ইনি পেহেলগামের ঘটনার পর বললেন আমার শরীরে সিঁদুর বয়। আসলে সিঁদুর নিয়ে কি করে ব্যবসা করতে হয় এটা উনি ভালো করেই এই সময়কালে দেখিয়ে দিয়েছেন। দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই। সমীরবাবুরা আবার বলছি, ধোয়া তুলসী পাতা নয়। যখন তৃণমূল বিজেপি একসাথে ছিল হরিহর হত্যা, 1999 সালে কার্গিল যুদ্ধের আবহে সেই যুদ্ধ উন্মাদনাকে ব্যবহার করে, সেনাবাহিনীর বীরত্বপূর্ণ ত্যাগকে ব্যবহার করে আপনারা নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিলেন। এখন ধোয়া তুলসী পাতা হলে হবে না। অপারেশন সিঁদুরের ব্র্যান্ডিং আর সেনাবাহিনীর বীরত্বকে পণ্য করে আজকে নির্বাচনী বৈতরণী পেরোবার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এত কথা বললেন, একবারও তো উনি বললেন না যে আমাদের দেশ এই গোটা পৃথিবীর মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যায় 127টা দেশের মধ্যে কি করে 105 নম্বরে এসে দাঁড়িয়েছে, দরিদ্র মানুষের সংখ্যায় 143টা দেশের মধ্যে 126 নম্বরে কি করে এসে দাঁড়িয়েছে, মূল্যবৃদ্ধি 50 বছরের মধ্যে হায়েস্ট, বেকারি 50 বছরের মধ্যে হায়েস্ট, সেনাবাহিনীতে 1,55,000 শূন্য পদ রয়েছে, গ্যাসের দাম 50 টাকা করে প্রতি মাসে প্রায় বাড়ছে। এইসব নিয়ে কোনো আলোচনা নেই। আর তৃণমূল তো মৌকায় রয়েছে। যখন কাশ্মীর নিয়ে আলোড়ন হচ্ছে, কোনো সব রাজনৈতিক দল তারা তাদের অবস্থান নিচ্ছে, তৃণমূল দেখবেন চুপ করে ঘাপটি মেরে বসে রয়েছে। তার কারণ হলো চাকরি বিক্রি, কয়লা, বালি, গরু পাচার, চুরি, শেখ শাহজাহান থেকে জয়ন্ত সিং, এ সব আড়াল হয়ে যাবে যদি এই ধরনের পরিবেশ তৈরি করতে পারে। এই যে কাশ্মীরে নিরীহ মানুষগুলো খুন হলো, আর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ উন্মাদনা বা মুর্শিদাবাদের দাঙ্গা, কে লাভবান হয় সুমনদা? দুজনকে ডিভিডেন্ড দিচ্ছে, তৃণমূল বিজেপিকে ডিভিডেন্ড দিচ্ছে, বিজেপি তৃণমূলকে ডিভিডেন্ড দিচ্ছে। আমার কথা শেষ করবো, তোমরাও দলে কেরলের প্রতিনিধিকে পাঠিয়েছো? হ্যাঁ নিশ্চয়ই, এখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে, 100 বার গলা ফাটাচ্ছে। আমরা তো এটাই বলতে চাইছি, এই সময় তো গোটা দেশ ঐক্যবদ্ধ থাকার উচিত ছিল। তখন দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছে, আমি লাস্ট কথা বলবো, সিঁদুর নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ এই 2025 সালের নভেম্বর মাসে আমাদের আরজি করের তিলোত্তমার বিয়ে হওয়ার কথা ছিল। সম্ভবত ও মাথায় সিঁদুর পড়তো, কেন তার সিঁদুর মুছে দেওয়ার ব্যবস্থা হলো বা সিঁদুর পরার সুযোগ পেল না? রাজ্যের সরকার অপরাধীদের আড়াল করছে, আর কেন্দ্রের সরকার সিবিআই রাজ্যের সরকারকে বৈধতা দিচ্ছে। যেমন চাকরি বিক্রির ক্ষেত্রে এই সিবিআই তারা এই চাকরি চোরদের আড়াল করছে এবং মিরর ইমেজ প্রকাশ করতে পারছে না। এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটিং এটার নাম, তার জন্য এই পেহেলগামের নিরীহ মানুষ তাদেরকেও এরা রেহাই করছে না। সেই জন্য হয়তো আমি একদম চাকরির প্রসঙ্গে আসবো, তার আগে দ্রুত একবার কেয়া এবং সমিতদা। প্রথমে আমি একটু বলি, দেখুন নরেন্দ্র মোদী বলেছেন আমার রক্তে কমার্স বয়, ঠিকই বলেছেন, কারণ এই দেশে মোদিজি আসার পরে আমাদের দেশে বহু বিদেশ এমএনসি এসছে। অ্যাপল এবং টিম কুক নিয়ে ট্রাম্পের কি আপত্তি আপনারা জানেন।
অন্যদিকে উনি বলেছেন সিঁদুর ভয়, কারণ সিঁদুরের যে অপমান হচ্ছে সেটার বদলা নিবে। যেটাই বোক দেশদ্রোহিতা বয় না, যেটা বামেদের বুকে বা শিরাতে বয়। কারণ যারা দেশে মাওবাদী তাদের সমর্থন জানাচ্ছেন এই বামেরা, এরা দেশদ্রোহী ছাড়া আর কি। আমি উত্তরটা নেব, আগে উত্তরটা নেব, উত্তরটা নেব আস্তে আস্তে। সেনাবাহিনীর মধ্যে এমন গুপ্তচর ঢুকিয়ে রাখছেন, সিআরপিএফ পর্যন্ত বন্ধ হচ্ছে, পাকিস্তানের চোর হিসাবে কাজ করছে। বিজেপির এই কাশ্মীরের নেতা পাকিস্তানের চোর হিসাবে কাজ করছে। একবার আপনি দেখুন, রাজনৈতিক চর্চার জায়গায়, কিন্তু শিক্ষা দুর্নীতিতে 26,000, তার মধ্যে একটা বড় অংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা রাস্তায় বসে আছেন। আমি দ্রুত আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই শিক্ষা দুর্নীতির কথা এলো এবং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরও দিলেন, দেখব। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে প্রায় 26,000 চাকরি বাতিলের রায় তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতিতে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারকে আক্রমণে সেই ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রীও। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একাধিক তৃণমূল বিধায়কের। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। পাল্টা বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? त्रिपुरा में 10,000 टीचर को हटा दिया। कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे, एक भी नहीं दिया, तुरंत उसको मारा है, पिटाया। यूपी में 69,000 किया टीचर का नकली। क्या किया आपका गवर्नमेंट? कुछ नहीं किया। এই বাগযুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার সল্টলেকে চাকরিহারাদের আন্দোলন 24 দিনে পড়ল। শিবাশিস মৌলিক, ব্রতদীপ ভট্টাচার্য ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা শাহানি নাজনীন, যিনি বারুইপুর গার্লস হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা ছিলেন বলছি এই কারণে, তার কারণ যোগ্য হওয়া সত্ত্বেও তিনি চাকরিহারা। আর এই বলতে একদম অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখিয়েছি যে একজন যোগ্য চাকরিহারা শিক্ষক, মাত্র 34 বছর বয়স, প্রবীণ কর্মকাররা যে স্ট্রোকে মারা গেছেন। চাকরিহারা শিক্ষকরা তারা প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়ে বলেছেন যে প্রবল মানসিক চাপ, চাকরি হারানোর কি হবে, কিভাবে ইএমআই দেবেন, কিভাবে সংসারের খরচ চালাবেন, দুশ্চিন্তা থেকে তার মৃত্যু হয়েছে। তার অবশ্য এমনিতেই কিডনির অসুখে তিনি অসুস্থ ছিলেন। জীবন আর জীবিকার টেনশন তার সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু শাহানি নাজরিনের কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকে প্রধানমন্ত্রীর ভাষণে এই শিক্ষক দুর্নীতির ইস্যু বড় করে প্রধানমন্ত্রী বললেন, পাল্টা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে ব্যাপমের তুলনা টানলেন, ব্যাপমের প্রসঙ্গ তুললেন। কিন্তু মোদ্দা কথাটা আপনাদের জন্য যে আদৌ এই রাজনৈতিক তরজায় কোনো কাজের কাজ হলো, কোনো সুরাহা হলো, নাকি ওই প্রবীণের মতো দুশ্চিন্তায় প্রতি মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে আরও অসংখ্য শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে কার্যত আক্ষরিক অর্থে রাস্তায় এসে বসেছেন? নাজনীন। শুভ সন্ধ্যা।
কথাটা বলতে খুব গলায় আটকাচ্ছে আমার। যাই হোক, সবাইকে সম্মান জানিয়ে আজকে আমি 2-4 কথা বলতে চাই আপনাদের মাধ্যমে। 2016 সালে পরীক্ষা দিয়ে 2019 সালে আমরা নিয়োগ পাই এই এসএলএসটিতে, অর্থাৎ ফার্স্ট এসএলএসটিতে। সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, যেটা এখন প্রমাণিত। কিন্তু সেই দুর্নীতির পিছনে কারা ছিল? সরকারের পক্ষ, সরকারের প্রিয়পাত্ররা, নেতারা, তারা ছিলেন। আমাদের সাথে অন্যায় হয়েছে না, আমাদের সাথে প্রত্যক্ষভাবে করা হয়েছে। তারপরেও অন্যায় আমরা করলাম না, অন্যায়ের সাথে কোনোভাবে জড়িত নেই, তারপরেও আমাদেরকে আজকে ফাঁসি কাটে ঝোলানো হলো। আজকে আপনারা একটা মৃত্যু দেখলেন, আমরা কিন্তু অনেকেই আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমরা জানি 31শে ডিসেম্বরের পরে কি হবে আমরা জানি না, এবং আমরা আমাদের দোষটাও পর্যন্ত জানি না যে আমরা কোন দোষে আমরা শাস্তিটা পাচ্ছি। সুপ্রিম কোর্টে আমাদেরকে কোনো রকম অ্যালিগেশন না নিয়ে, মানে না পেয়ে, আমাদের যে কোনো রকম দুর্নীতি আছে এরকম কিছু প্রমাণ না পেয়ে আমাদেরকে শাস্তি পাইয়ে দিলেন, মানে আমাদের চাকরিটা কেড়ে নিলেন। এটা কি করে সম্ভব? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা, আমরা আশা করব যে উনি আমাদেরকে বাঁচিয়ে আনবেন বা আমাদেরকে আগলে রাখবেন। কিন্তু আমরা দেখছি ওনার দ্বারাই তো দুর্নীতিগুলো হয়েছে। তো সেখানে আমাদের বাঁচানোর জন্য ওনার ন্যূনতম ভূমিকা আমরা দেখছি না, বরং উল্টোটা দেখছি যে উনি টেন্টেডদেরকে বাঁচানোর জন্যে প্রথম থেকে কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন। ইন্ডোর স্টেডিয়ামে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি বলেছিলেন যে আগে আমি যোগ্যদেরটা দেখবো, তারপর অযোগ্যদেরটা, অর্থাৎ অযোগ্যদের উনি ফেলে দিচ্ছেন না। এখনও পর্যন্ত উনি হয়তো কালকে নোটিফিকেশান দিতে চলেছেন, আমাদেরকে বলছেন যে আমাদেরকে পরীক্ষায় বসতে হবে, অথচ যারা টেন্টেড তাদেরকে সরকারি অন্য দপ্তরে বসানোর কিন্তু পরিকল্পনা আনার হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি দোষ করলাম, কি কারণে আমাদেরকে নিয়ে এইরকমভাবে ফুটবলের মতো করে খেলা হচ্ছে? কখনো সিপিএম, কখনো টিএমসি, কখনো বিজেপি, এরা প্রত্যেকে আমাদেরকে নিয়ে খেলছে। আমাদের দোষটা কোথায়, আমাদের অপরাধটা কোথায়? যে 17 রকমের দুর্নীতি সিবিআই জমা দিয়েছে সেই লিস্টে তো আমাদের নাম নেই। তাহলে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওখানে জায়গা করে নিয়েছি। তার মানে কি আমরা শুধু যোগ্য নই, আমরা যোগ্যতর শিক্ষক শিক্ষিকা। কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদের বিনা দোষে কোনো রকম প্রমাণ পায়নি বলে আমাদেরকে শাস্তি দেওয়া হলো। এটা কি ধরনের বিচার? এটা কনস্টিটিউশনের কীরকম ধারায় পড়ে যে মানে দুর্নীতি যদি প্রমাণিত না হয় তাহলে সবাইকে শাস্তি দেওয়া যায়? যদি তাই হয়, আমি একটা কথা আমি উল্লেখ না করে পারছি না, এই যে কিছুদিন আগে আমাদের আরজিকর কাণ্ডে সেখানে শাস্তি হয়েছে কতজনের? আমরা জানি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। যদি তাই হয়, মানে প্রমাণের ভিত্তিতে প্রমাণ পাননি বলে তাহলে কি করা উচিত ছিল? প্রমাণ পাননি বলে উনি কি টপ টু বটম সমস্ত কর্মীদের ওখানে কি ফাঁসিতে ঝুলিয়েছেন? তা তো করা হয়নি। তাহলে আমাদের ক্ষেত্রে এই দ্বিচারিতাটা কেন? আমরা কি দোষ করলাম? আমাদেরকে এখানে প্রমাণের অভাবে সবাইকে মেরে ফেলা হচ্ছে, আর ক্যাবিনেট বা হচ্ছে সরকারের যারা প্রিয়পাত্র তাদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে তারা সবাই বড় বড় ক্রিমিনালরাও মানে ছাড়া পেয়ে যাচ্ছে, আর আমরা শিক্ষক, আমরা স্কুলে পড়াই, এটা আমাদের প্যাশন, এটা আমাদের লাইফ, এটা আমাদের জীবন, এটা আমাদের ভালোবাসা। এই যে রাজনৈতিক চাপানোতর, এটা থেকে আপনাদের মানে কোনো সুরাহার ইয়ে দেখছেন নাকি এটা রাজনীতির বোড়ে হয়ে গেছেন আপনারা? আমরা স্যার সত্যি কথা বলতে ভীষণ ধোঁয়াশার মধ্যে আছি যে আমাদেরকে শুলে চড়িয়ে কাদের কি উপকারটা হচ্ছে। তৃণমূল তো করেছেনই, এটা তো করেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আর এবং এতটাই পরিষ্কার, মানে কি বলবো, সেই যারা রাতের প্রাণী তারা দিনের আলোয় ছেড়ে দিলে না টলমলো করে রাস্তা ভুল করে। মানে আমাদের সরকারও এরকম জায়গায় চলে এসছেন যে উনি দুর্নীতি করতে করতে এমন একটা জায়গায় চলে গেছেন যে উনি এই স্বচ্ছতার পথটা দেখতে পান না, উনি এখনও অস্বচ্ছতা নিয়ে ভাবছেন, ওই সব টেন্টেডদের নিয়ে ভাবছেন। আমার একটা আবেদন আছে ওনার কাছে যে ওরা ঘুষ দিয়ে এসছিল বলে ওরা কি পেটের ছেলে, আর আমরা কি সতীনের ছেলে বা বানের জলে ভেসে আসা ছেলে? আমাদেরকেও যদি দেখতে হয় তাহলে আমাদের একটা প্রশ্ন আবেদন আছে যে আমাদেরকেও কত লক্ষ টাকা দিলে তারপরে আমাদের ওপরেও আপনি সদয় হবেন, না হলে কি আপনি আমাদের উপরে সদয় হবেন না? আমরা এইভাবে রাস্তায় পড়ে মরেই যাব। আমরা কতদিন, আজকে 24 দিন ধরে আমরা বসে আছি, তার আগে আমরা 47 দিন ধরে ওয়াই চ্যানেলে পুরো শীতের রাতটা স্যার আমাদের মানে রাস্তায় শুয়ে পড়ে কেটেছে। এখানে আমাদের এই গরমে এবং বৃষ্টিতে মশার কামড়ে মাছির সঙ্গে আমরা কি এই দিনটা দেখার জন্য এত কষ্ট করে পড়াশোনা করেছিলাম? বাবা মা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে একটা সরকারি চাকরি, এই সরকারি চাকরি
চাকরিটা না মানে অনেকটা সাধনার চাকরি, এটা আর 5টা বেসরকারি চাকরির মতো নয়। এই সরকারি চাকরির মধ্যে একটা প্যাশন, একটা ভালোবাসা, একটা ডেডিকেশন জড়িয়ে থাকে, যার জন্য আজকে আমরা এই জায়গায় মানে এত লক্ষ লক্ষ কম্পিটিটার্সের সঙ্গে আমরা লড়াই করে কিন্তু এই জায়গায় আমরা আসতে পারি। তারপরে যখন আমরা 6-7 বছর চাকরি করছি কোনো রকম অভিযোগ ছাড়া, হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি আমার চাকরি নেই। কেন না কিছু পরিমাণ দুর্নীতি হয়েছিল, কারা করলো তারা শাস্তি পাচ্ছে না, যাদের দ্বারা হলো তারা শাস্তি পাচ্ছে না, যে জায়গাগুলোতে যে সংস্থার দ্বারা এই মানে দুর্নীতিগুলো রূপান্তরিত হলো তাদের কোনো শাস্তি নেই, কারা পেলো এই প্যানেলের মধ্যে থাকার কারণে আমাদের শাস্তি হলো। এটা কি ধরনের বিচার ব্যবস্থা? গোটা প্যানেল বাতিল হয়ে গেল। আমি বলছি, উনি বলছিলেন যে দিনের পর দিন একের পর এক দিন কাটছে কিন্তু রাত বা রাতের অন্ধকার কাটছে না। আমি এইখান থেকে যার রাতের অন্ধকার, গোটা সংসার এবং ব্যক্তিগতভাবে তার জীবনটাই অন্ধকার হয়ে গেল, ওই 34 বছরের প্রবীণ কর্মকার যিনি চাকরি ফেরত চেয়ে 23 দিন যারা রাস্তায় আছেন, তাদের সঙ্গেই ছিলেন রঘুনাথগঞ্জের চাকরিহারা শিক্ষক, তার প্রাণ চলে গেল। যারা আন্দোলনটা করছেন তারা বলছেন একেবারে এই মানসিক চাপে তিনি প্রাণ হারিয়েছেন। তার অবশ্য কিডনি অসুখ ছিল, স্ট্রোকে আজকে তার মৃত্যু হয়। পরের প্রতিবেদন। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন। আপনি শিক্ষাকর্মী রয়েছেন যারা কিন্তু আজকে মানে এতই ডিপ্রেসড, এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন যে যখন তখন যার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। দুর্নীতি করলো একটা প্রতিষ্ঠান, তাদের দুর্নীতির কারণে আজকে যদি আমাদের চাকরি চলে যায়, সবাই তো নিতে পারে না এটা। আজকে অবশ্যই তিনি রোগে ভুগছিলেন, কিন্তু এই যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা, সেটাই তাকে স্ট্রোকের দিকে ঠেলে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক, আমি গভীর শোক জ্ঞাপন করছি। তিনি মারা গিয়েছেন, প্রকৃত কারণ কি সেটা চিকিৎসকরা বলতে পারবেন। যদি এই প্রসেসটাকে দায়ী করা হয়, তাহলে যারা দিনের পর দিন বললেন যে আমরা চাকরি খাবো, বাতিল করতে হবে, কেউ বলছেন আমরা খেয়েছি, তাহলে এইগুলো একটা মানুষের উপর কি পরিমাণ যে আঘাত পড়ে সেটাও তো তাদের ভেবে দেখা উচিত। বৃহস্পতিবার জঙ্গিপুর শ্মশানের শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত চাকরিহারা শিক্ষকের। ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনৈতিক তরজায় নাসরিনদের ভবিষ্যৎ অন্যরকম হবে কিনা, পাল্টাবে কিনা, কোথাও কোনো দূরে সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে কিনা আমরা জানি না, কিন্তু আজকে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী মঞ্চের ওপর থেকে, যেটা নিয়ে আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসব, বলছেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবারকে তৃণমূল কংগ্রেস অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। 26,000 নয়, পুরো এডুকেশন সিস্টেমটাকেই তৃণমূল নষ্ট করে দিয়েছে। এত বড় পাপ তৃণমূল করেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে বৈশ্বনাথদা নিশ্চয়ই মানবেন, একটা জায়গায় আসা যায়, সেটা হচ্ছে চোখ বন্ধ করে বলা যায় যে 26-এর বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হতে চলেছে শিক্ষা নিয়োগ দুর্নীতি। আবার বলছি, তাতে নাসরিনদের ভাগ্য পাল্টাবে কিনা জানি না, কিন্তু নিঃসন্দেহে রাজনীতির অন্যতম বড় ইস্যু হতে চলেছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এসে এখানে নির্বাচনী বক্তব্য 1 বছর আগে থেকে শুরু করলেন। আপনি আমায় বলুন যে কোন সময়টায় উনি এই কথাগুলো বলছেন, যে সময় ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে বিরোধী সব রাজনৈতিক দল যাচ্ছে এবং তার হয়ে, ভারত সরকারের হয়ে, ভারতবর্ষের সেনাবাহিনীর হয়ে ভারতবর্ষের মানুষের জন্য তাদের বক্তব্য পৌঁছে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের তরফ থেকে গিয়ে সেই বক্তব্যটা পৌঁছে দিচ্ছে। এই পর্যায়ে দাঁড়িয়ে উনি এখানে এসে ওনার রাজনৈতিক স্বার্থে, উনি প্রধানমন্ত্রী হিসাবে নয়, উনি বিজেপি নেতা হিসাবে এখানে বিভিন্ন কথাগুলো বলে উত্তেজিত করবার চেষ্টা করছেন। আপনি বলুন, এই যে 26,000 ছাত্রছাত্রী বা শিক্ষকের যে চাকরির যে সমস্যাটা হয়েছে, তার জন্য কারা দায়ী? এখানে অনেকেই পুরোটা দোষটাকে চাপানোর চেষ্টা করছেন তৃণমূল সরকারের ওপরে, যেখানে সবাই জানে যে বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে বিচার ব্যবস্থাকে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে, এবং যিনি মামলা করেছেন, যিনি মামলায় বিচারক ছিলেন, তিনি টেলিভিশনে বসে বিচার বস্তু নিয়ে এখানে 1 ঘন্টার ইন্টারভিউ দিয়ে গেছেন, এবং পরবর্তীকালে দেখা গেছে তিনি সেই বিচারক একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়ে, বিজয়ী হয়ে
সেখানে তিনি এমপি হয়েছেন। তাহলে আমি একজন সাধারণ মানে মানুষ আমি হিসাবে- বলছি বৈষ্ণব দা, আপনি আইনজীবী, আপনি বলছেন, আমি ধরে নিচ্ছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন, আমি বলছি তারপর সেটা হায়ার বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে গেল, সুপ্রিম কোর্টে গেল, তারা তো কেউ নির্বাচনে প্রার্থী হয়ে বিজেপির টিকিটে সাংসদ হননি। না, আমি যেটা বলতে গেছি- হ্যাঁ, আমি যেটা মানে বলতে আমি গেছি বলছি যে আপনি যে যথার্থ বলেছেন যে mindset কোন নিয়ে, সময় যে বলছেন, mindset নিয়ে। কিন্তু যেটা হয়েছে, যেটা বলছেন সেটা ঠিক না ভুল? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি আর 11 কিলো সোনা, আরে আমি তো বলছি সে তো বিচারপতি লুকিয়ে রাখেননি না, নিশ্চয়ই। আপনি বলছেন, আপনি হ্যাঁ। বলুন এই মাইন্ডসেট নিয়ে একজন বিচারপতি বিচার করেছেন যে আমি এই যে বিষয়বস্তু নিয়ে বিচার করছি, সেই বিচারের প্রেক্ষিতে আমার চেয়ারকে দেখিয়ে আমি পরবর্তীকালে রাজনৈতিক বার্ত নেবো, এইটা বিচার হলো। এবং সেই বিচারে যিনি মামলা করলেন, যিনি আইনজীবী, তিনিও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন নেতা। এরা দুজনে মিলে এই ছাত্রছাত্রীদের, এই শিক্ষকদের চাকরিকে নষ্ট করলো, চাকরি খেলো। এবং তারপরে সেই বিচারপতি একজন সাংসদ হলেন একটি রাজনৈতিক দলে। এই দৃষ্টান্ত স্বাধীনতার পর আপনি দেখিয়ে দিন যে কোনো বিচারক তার চেয়ারকে ভাঙিয়ে তিনি এই ধরনের বিচার করে তারপর একটা বিচার করে কি? প্রথম কথা আপনি একটা মামলার কথা বলছেন, আর দুই হচ্ছে তারপরে বারবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি পুনর্বিচার হয়েছে। মানে আপনি সব জুডিশিয়ারিকেই কি, মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরিষ্কার প্রধানমন্ত্রী সম্পর্কে অভিযোগ করেছেন যে আপনি ইনস্ট্রাকশন দেন কোর্টকে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আইনজীবী হিসেবে তাই মনে করেন নাকি? দেখুন এখানে নয়তো তো হতে পারে না। আমি একটা কথা বলি, আমি দেখিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রেস কনফারেন্স করছেন। আমরা এরকমও দেখিনি যে রায় দেবার পর একজনকে রাজ্যসভার সদস্য করা হয়েছে। দেখুন আমি দেখিনি যে না না না, অত্যন্ত ব্যস্ত নেতা, উনি হয়তো দেখার সময় পাননি যে বিচারপতি সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রায় সবাই উচ্ছ্বসিত প্রশংসা প্রকাশ্যে করেছেন বলে শুনেছি, ডিওয়াই চন্দ্রচূড়, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি থাকার সময় উনি 1 ঘন্টা উদাহরণ দিলেন, প্রায় 2.5 ঘন্টা একটি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বিস্তারিত এবং রাজনৈতিক প্রশ্নেরও উত্তর দিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। না না, এক সেকেন্ড, তার মানে আপনার এই ব্র্যাকেটে আপনি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কি চন্দ্রচূড় সাহেবকেও রাখবেন? যে বিষয় বিচার করেছে সেই বিচার আপনি রেখে দিন চন্দ্রচূড় সাহেব। না, আমার তো আর্গুমেন্ট তা ছিল না। আমি তো আপনাকে তথ্য দিয়ে বললাম যে আপনি বারবার দুবার বললেন না স্বাধীনতার পর এরম হয়নি, স্বাধীনতার পর এরম একটা উদাহরণ দিলাম আপনাকে। বিষয়বস্তুটা কি তার তাই ছিল, যেটা বিষয়বস্তু নিয়ে উনি বিচার করছেন সেই বিষয়বস্তু নিয়ে ইন্টারভিউ করছেন। এক সেকেন্ড, রঞ্জন গগৈ চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট রিটায়ার করার পরে তিনি কি হয়েছিলেন বাবু? জানি তো। হ্যাঁ, এটা ফার্স্ট হচ্ছে, এটা কি হচ্ছে? আমি এক সেকেন্ড, হ্যাঁ একদম, আমি শুধু তার সঙ্গে যোগ করব, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, তিনজন বললে কেউ বুঝতে পারছেন না। আপনাকে মনে করিয়ে দিচ্ছি রূপা গাঙ্গুলিও তাই ছিল, রাষ্ট্রপতি চিনতেন। কি অদ্ভুত কথা! কার দ্বারা মনে নিতে হয়েছিল এই বাংলার রূপা গাঙ্গুলি? আমি 2-3টে আমায় বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ না, তো আপনার টাইম শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তিনজন বললে কেউ শুনতে পারবেন না, এক এক করে। হ্যাঁ বলে দিই, যার জন্য এখন যিনি বর্তমান চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট গাওয়াই সাহেব, তিনি কিছুদিন আগে, গত সপ্তাহে বোধহয় বা তার আগের সপ্তাহে বম্বেতে গিয়েছিলেন, প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন বিচারপতিদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা রিটায়ারমেন্টের পরে সরকারের থেকে কোনো আনুকূল্য গ্রহণ করবে। এক সেকেন্ড, সমিতদার সঙ্গে আমি 300% একমত। আপনাদের মনে থাকবে ঠিক এই কারণে সদ্য প্রাক্তন হয়েছেন যিনি জাস্টিস সঞ্জীব খান্না, সুপ্রিম কোর্টের অত্যন্ত সম্মানীয় প্রধান বিচারপতি, তিনি বলেছেন আফটার রিটায়ারমেন্ট আমি কোনো বেনিফিট নেব না, কোনো নতুন পদে যাব না। ফেয়ার এনাফ। কিন্তু আমার বক্তব্য, একজন বিচারপতির রায় নিয়ে এত বড় মামলা, যেটার বারবার পুনর্বিচারের জন্য হায়ার বেঞ্চে গেল, সুপ্রিম কোর্টে গেল, সেখানে সেই বিচারপতি পরবর্তীকালে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বলে চুরিটা মিথ্যে হয়ে গেল। এই চুরি প্রমাণিত হয়েছে সরকারের দিক থেকে। আমি কটা উদাহরণ বৈশ্বনাথদাকে দেব। এক,
এসএসসি নিজে আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে বিরাট দুর্নীতি হয়েছে। এই হচ্ছে অযোগ্যদের তালিকা, যারা র্যাঙ্ক জাম্প করে অথবা ওএমআর শিট ট্যাম্পার করে দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে সরকারি চাকরি কিনে চাকরি পেয়েছে। এক। দুই হচ্ছে যে সরকারিভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে অ্যান্ড আই রিপিট 50 কোটি টাকা নগদ এবং 11 কিলো সোনার গয়না পাওয়া গেছে, যার সঙ্গে এবং আমি তৃতীয়টা সমীরদা এবং বৈশ্বনাথদার সঙ্গে যোগ করতে চাইলে আরেকবার দেখাতে পারি, কিন্তু এতবার দেখানোর কোনো কারণ ঘটেনি, যে পার্টির মুখপাত্র এবং রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি এই স্টুডিওতে বসে বলেছেন যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে এবং পার্টি সবটা জানতো। ওনারা অনুরোধ করলে আমি আরেকবার সেটা দেখাতে পারি। আমার কিছু না, বিচারপতি দোষী, আইনজীবীরা দোষী, খালি চাকরি চোরেরা ধোয়া তুলসী পাতা। রাজশেখর মান্তা জাস্টিস তিনি কি অপরাধ করেছিল আমরা জানি না, যে তার বাড়ির সামনে সমস্ত পোস্টার মেরে দেওয়া হয়েছিল। সব বিচারপতিদের টার্গেট করা হবে। আমি বলছি যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ সব ছেড়ে দিন। বাগ কমিটির কি রিপোর্ট ছিল, কারা চুরি করেছিল? মুখ্যমন্ত্রী যে কমিটি বানালো চাকরি দেওয়ার জন্য, সেই কমিটির সব কথা জেনে গেল কেন? সব কথা জেনে গেল কেন? মুখ্যমন্ত্রী যে কমিটি বানিয়েছিল সেগুলো জেনে গেছে কেন? সেগুলো কমিটি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে দেওয়া লাগে। চাকরি চলে না, এগুলো কারণ হচ্ছে দুজন একটা কথাই বলবো, অমিতাভ লালার নামটা মনে আছে বিচারপতি? আমি শুধু অমিতাভ লালার নামটা মনে করিয়েছিল। হাইকোর্টের আর আলিপুর কোর্টের ভেতরে ঢুকে গুন্ডামি অমিতাভ লালা আমি সোজা একটা কথা বলি। দেখুন, রাজনৈতিক দল, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত মহান, এত বৃহৎ এবং একজন অবহেলিত নিপীড়িত মানুষের শেষ আশ্রয়, সেই বিচার ব্যবস্থা তারা মনে করে, বহুবার এ নিয়ে রায়ও আছে, যে রাজনৈতিক দল যতই বিচার ব্যবস্থার গায়ে কাদা ছেটাক, সেই কাদা তাদের গ্রাহ্যের মধ্যেই আনেন না। তার কারণ আবার বলছি, ভারতবর্ষের বিচার ব্যবস্থা সার্বিকভাবে এতটাই মহান, কিন্তু রাজনীতির এই আকচির বাইরে বিচার ব্যবস্থাও বেরোতে পারছে না। কেন? সেটা নিয়ে আমার পরের প্রতিবেদনে আমি দেখাবো, যে আজকে আলিপুরদুয়ারের সভার থেকে একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী বললেন, এই ভাষায় বললেন যে বিচার ব্যবস্থাকেও তৃণমূল কংগ্রেস মানে না, এবং বললেন যে ভুলগুলো তারা নিজেরা স্বীকার করে না, এমনকি বিচার ব্যবস্থাকে অবধি আক্রমণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন যে বিচার ব্যবস্থাকে নরেন্দ্র মোদী আপনি নিয়ন্ত্রণ করেন। আমি বলছি যে জাতীয় রাজনীতিতেও সরাসরি প্রধানমন্ত্রীকে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মারাত্মক অভিযোগ তুলছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। না, সুদূর অতীতে হয়েছে কিনা আমার জানা নেই, অদূর অতীতে তো হয়নি, এটা হলফ করে বলতে পারি। আমার পরের প্রতিবেদন বিচার ব্যবস্থা নিয়ে যুযুধান দুই পক্ষ, আজই এই কয়েক ঘন্টা আগে। দেখুন, इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है, उल्टा देश की अदालत को दोषी ठहराते हैं। कोर्ट को इम्पार्शियल चलने दो, हम तो उसको इम्पार्शियल देखते हैं, और आप तो कोर्ट को भी इंस्ट्रक्शन देते हैं। ये आपका भाषण से सफाई हो गया। 26 বিধানসভা ভোটের আগে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে তোলপাড় পড়ে গেছে। আদালতের রায় নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে। এই আবহে বৃহস্পতিবার রাজ্যে এসে আদালতকে আক্রমণের প্রসঙ্গ টেনে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। टीएमसी सरकार ने अपने शासनकाल में
हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও বারবার নির্মমতা ও নির্মম শব্দ ব্যবহার করে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। সব মিলিয়ে বাগযুদ্ধের পারদ সপ্তমে। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একজন আইনজীবী নেতার পর আরেকজন আইনজীবী নেতার কাছে যাব, আবার উল্টো দিক থেকে। কিন্তু আগে বলে নিই যে প্রধানমন্ত্রী, আপনারা দেখলেন প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূল ভুল স্বীকারে রাজি নয়, উল্টে বিচার ব্যবস্থাকে দোষী বলেছে, কোর্টকে দোষী ঠাওরাচ্ছে। মুখ্যমন্ত্রী পাল্টা বলেছেন যে কোর্ট বিজেপি চালায়, প্রধানমন্ত্রী কোর্টকে ইনস্ট্রাকশন দেন। কিন্তু কৌস্তবের কাছে আমার প্রশ্ন থাকবে যে কোর্টের রায় পছন্দ না হলে মোটামুটি সব রাজনৈতিক দল কোর্টকে টার্গেট করে। একটা জলজ্যান্ত খুব সাম্প্রতিককালের উদাহরণ দিই, নিশিকান্ত দুবে, তিনি ওয়াক অফ শুনানির পর বললেন প্রধান বিচারপতি সম্পর্কে যে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছেন প্রধান বিচারপতি, ধর্মযুদ্ধে উস্কানি দিচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রায় পছন্দ না হলে, অবজারভেশন পছন্দ না হলে রাজনৈতিক দল খুব সহজ টার্গেট। তার কারণ মাননীয় বিচারপতিরা তো তার পাল্টা উত্তর দিতে পারেন না, উত্তর দেনও না মাননীয় বিচারপতিরা। ভারতবর্ষের, আবার বলছি, মহান বিচার ব্যবস্থা, শক অ্যাবজর্বিং ক্ষমতা খুবই বেশি, কিন্তু রায় পছন্দ না হলে রাজনৈতিক দল কোর্টকেও ছাড়ে না। কৌস্তব মানবে? আমি এই প্রসঙ্গটা নিয়ে বলবো, জাস্ট শুধু একটা কথাই বলছি, এই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার ফান্ডামেন্টালি সবার অধিকার আছে, কেউ তার আইনতই করা যেতে পারে না। কিন্তু বিজেপির কোনো নেতা তো দেখাতে পারে না যে কোনো বিচারপতির বাড়ির বাইরে গিয়ে পোস্টার সেটে এসছে, বিচারপতিদের বাপান্ত করছে। আমি বলছি যা হচ্ছে এটা বিচারপতিদের আরও হওয়া উচিত। আমি চ্যানেলে দাঁড়িয়ে বলছি, যতদিন না বিচার ব্যবস্থা এদেরকে রাইগার্স অফ দি কন্টেম্প ফেস করাবে ততদিন এইভাবে কন্টেম্পের যে কতটা ক্ষমতা এদের যতদিন না বোঝাবে তত এরকম করবে। আমি এটা নিয়ে বলছি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, বিচারপতিরা বলেন যে আমাদের আমি বলছি যথেষ্ট বেশি করে হওয়া উচিত। এবারে বিচারপতিদের বাড়ির বাইরে পোস্টার মারছে, কোন দিন বাড়িতে ঢুকে যাবে, এজলাসে ঢুকে মারবে, সেই দিনের জন্য ওরা অপেক্ষা করছে। হয়তো বিচারপতিরা অপেক্ষা করছে। আমার এই নিয়ে কোনো আফসোস নেই, বিচারপতিরা এর জন্য নিজেরা দায়ী। আমি এবারে মূল প্রসঙ্গে আসছি। এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে মনে হচ্ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে। তারপরে উনাকে একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখলাম, আমি তো বেসিক্যালি খুব হিংসুটি মহিলা, এবং উনার দেখছেন ভাইপোর সবাই মোটামুটি একটু ভালো কথা বলছেন, মোদিজিকে নিয়ে লোকে নাম গান করছে, উনাকে তো কেউ কিছু বলছে না। সুমনদা, আমি একটা সিনেমা দেখেছিলাম, খুব ভালো সিনেমা, ওই আনাড়ি বলে, ওই লক্ষ্মীকান্ত বের্ডে আর হচ্ছে গিয়ে জনি লিভারের একটা সিন আছে। তো ওই সিনটায় দেখাচ্ছে লক্ষ্মীকান্ত বের্ডে হচ্ছে গ্রামের মধ্যে খুব পপুলার, তো জনি লিভার খুব হিংসা করে গিয়ে বলছে তুমি এত কেন পপুলার, আমিও পপুলার হব।
তো তখন লক্ষ্মীকান্ত বেড়ে বলছে একদিন একজন গ্রামে একজনের মা মারা গেছিল, আমি গিয়ে বলেছি যে তোমার যে মা মারা গেছে শুধু তোমার মা নয়, সারা গ্রামের মা, সারা দেশের মা। তখন জনি লিভার বলছে তাহলে আজকে তো কাউরির মা মারা যায়নি। তখন লক্ষ্মীকান্ত বেড়ে বলছে তো কি হয়েছে, মা মারা বউ মারা গেছে, তুমি বরঞ্চ গিয়ে কাল্লু পালোয়ানের বউ মরে গেছে। তো ওখানে গিয়ে জনি লিভার বলছে যে আজ जो यहाँ पे मरा है वो सिर्फ तेरी ही बीवी नहीं है, देश की बीवी है, गांव की बीवी है, दुनिया की बीवी है। এবারে বলার পরে যা হয়েছে জানে মেরে একদম হাড়গোড় গুড়িয়ে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তাই, মোদিজিকে গালাগাল দিতে গিয়ে এমন একটা সিচুয়েশন বাঁচলেন, এটা সম্পূর্ণ রিভার্স হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ওই আনারি সিনেমার জনি লিভারের মতন হলো। অহেতুক এই অপারেশন সিঁদুর নিয়ে এমন কি কথা বললেন মোদিজি। মোদিজি দেশের কথা বললেন, আর্মিদের কথা বললেন, পাকিস্তানকে জবাব দেওয়ার কথা বললেন, বললেন তিনবার ঢুকে মেরে এসেছে, এই কথাটা বললেন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তেজিত হয়ে যাওয়ার কারণ কি আমি তো বুঝতে পারলাম না। এ তো সুই আনারি সিনেমার জনি লিভার হয়ে গেলে অহেতুক কারণে। মোদিজিকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে কথা বললেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পুলিশ দিয়ে তুলে এনেছিল আমি দীপক ঘোষের বইটার কথা বলেছিলাম বলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি চাওয়ালা ছেড়ে দিন, রাজ্যের বিরোধী দলের নেতা ছেড়ে দিন, আপনি পিডিএফ ওয়ালার সাথে সামনাসামনি বসুন না, বইটা নিয়ে বসবো আপনার সামনে। আপনি বলেছেন তো হামকা সাথ লড়াই করিয়ে, আমি বলছি আপনি আমার সাথে অন্তত বসে চাওয়ালা টাওয়ালা ছেড়ে দিন, আপনি পিডিএফ ওয়ালার সাথে বসুন। আমি আমার ঘটনার পরে পশ্চিমবঙ্গের অন্তত 1 কোটি মানুষকে পিডিএফ পড়িয়েছি। আমি বলছি আরো 11 বাকি যে 10 কোটি আছে সেই 10 কোটি বুড়ো বাচ্চা সবাইকে পিডিএফ পড়াবো, সেই দায়িত্ব আমি নিচ্ছি। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির যে একটা নিম্নস্তরীয় জায়গায় আজকে নামলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমীরবাবু প্রথমেই বলছিলেন না কাঁচের ঘরে বসে ঢিল, ওনাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি কাটে। কাঁচের ঘরে বসে দয়া করে ঢিল মারতে যাবেন না। মানুষের মনে অনেক প্রশ্ন আছে, মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক প্রশ্ন আছে। দীপক বাবু অনেক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর আজ অব্দি উত্তর পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন দীপক বাবুর বইটাকে নিয়ে, সেই মামলাটা সরকার এই মামলার শুনানি করতে চায়নি। দীপক ঘোষের জীবদ্দশা, আজকে যদি দীপক ঘোষ বেঁচে থাকতো দীপক বাবু বলতে পারতেন ভালো করে, আজ অব্দি একটা প্রশ্নের উত্তর দেয়নি। দুজনের কাছে আসবো, দুজনের কাছে আসবো। পাবলিক করে দেওয়ার দায়িত্ব ইলেকশনে যে নমিনেশন দিয়েছে ওনার স্ট্রিম নাম উনি বলেছেন কিনা, উনি ওনার ম্যারিটাল স্ট্যাটাসে, উনি ম্যারিটাল স্ট্যাটাসে উনি কি উনি ছিল, উনি বিবাহিত, এটাই তো স্বীকার করেননি। উনি তো ওনার বউকে উপেক্ষা করেছেন, ওনার বউকে উনি উপেক্ষা করেছেন। উনি কি সিঁদুরের দাম দেবেন? নিজের সহধর্মিনীকে উনি দিনের পর দিন অপমান করেছে, উপেক্ষা করেছে, উনি কি সিঁদুরের দাম দেবেন? যিনি নিজের মানে আমি বলছি হ্যাঁ, আস্তে তিনজন বললে কেউ শুনতে পারবেন না, প্লিজ। গতকাল আমরা সবাই এই মেরা বাপ চড়ায় খ্যাত মন্ত্রীর এক বক্তব্য শুনেছি। তিনি যে কথাটা বলেছিলেন যে আগে চা বেচতো এখন সিঁদুর বেচছে, এই কথাটা তৃণমূলের সাধারণ সম্পাদক মুখপাত্র বললেন দল এই কথা অনুমোদন করে না। একই কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। কোথায় সেই প্রিজন ম্যান বাজানো সেই মুখপাত্র, তিনি আজকে কি বলবেন দল অনুমোদন করে? মুশকিল একদম। আমি মুশকিলটা কি জানেন? মুশকিল আচ্ছা দেখুন, মুশকিলটা হচ্ছে যে এই দিক থেকে যে দুজনের সম্পর্কে আমরা বলছি, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি এইটা অন্তত মাথায় রাখা উচিত। দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলছি, আমি বলছি আবার বলছি আর কত নিচে নামবে বাংলার রাজনীতি। পাশাপাশি এটাও অবশ্যই বলতে হবে যে মোটামুটিভাবে যা চলছে, এটা যদি নির্বাচনের 1 বছর আগের অবস্থা হয়, আমি শুরুতে এই অনুষ্ঠানে বলছিলাম না যে আমরা কি তলানি থেকে শুরু করলাম, আমি বলছি তলানিরও নিচে কি যাওয়া যায়, এই প্রশ্ন এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে উঠে গেছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, বিচার ব্যবস্থা, আই রিপিট, বিচার ব্যবস্থা, আমি একটা জায়গায় কৌস্তবের সঙ্গে একমত নই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং মাননীয় বিচারপতিরা, আবার বলছি তাদের কাঁধ এতটাই দৃঢ়ভাবে গভীরে এই দেশের গণতন্ত্রের মধ্যে বিচার ব্যবস্থার শেকড়টা চলে গেছে যে তাকে রাজনৈতিক দলের এই ছুটকো ছাটকা কাদা ছোঁড়াছুঁড়িতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা মানুষকে সুবিচার দিতে প্রতিজ্ঞাবদ্ধ, সুবিচার প্রতিদিন দিচ্ছেন, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং আমরা
নিশ্চিত ভবিষ্যতেও যার কিচ্ছু নেই তাকে সুরাহা দেবেন মাননীয় বিচারপতিরা ভারতীয় বিচার ব্যবস্থার মাধ্যমে। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন যে বিচার ব্যবস্থার ওপর এত রাগ কেন। আমাদের সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যে যা কিছু হোক, সেটা শিক্ষকদের ডিএ হতে পারে, সেটা নিয়োগ দুর্নীতি হতে পারে, সেটা ভোটের হিংসা হতে পারে, এমনকি সাধারণ বিরোধী দলের মিটিং মিছিল, তার জন্য বলতে পারেন কেন হাইকোর্টে মামলার সংখ্যা, মামলার ভার বাড়াতে হবে? কেন বারবার সবাইকে হাইকোর্ট অথবা অন্য কোর্ট অথবা সুপ্রিম কোর্টমুখী হতে হবে? তার কারণ সুবিচারের শেষ রাস্তা ওটাই। পরপর আজকে এই রাজ্যের প্রেক্ষিতে যদি দেখি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা লোয়ার কোর্টের রায় যদি দেখা যায়, রাগ হওয়াটা, ক্রোধটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ বারবার রাষ্ট্রশক্তিকে ধাক্কা খেতে হয়েছে আদালতের সামনে। দেখুন, बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इशारा ही काफी है मोदी जी। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, इसका रिप्लाई कौन देंगे? বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধে উঠে এসেছে আদালতের প্রসঙ্গ। সাম্প্রতিক অতীতে একের পর এক মামলায় আদালতে ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এবছর 3রা এপ্রিল হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। শুধুই কি নিয়োগ দুর্নীতি? ডিএ মামলাতেও দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে। মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। আরিয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি ভাঙা নিয়েও কলকাতা হাইকোর্টে কার্যত ভর্ৎসনার মুখে পড়েছে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। তারা সময় চাইলে বিচারপতি বলেন, আগে দুটো তলা তো ভাঙা হোক, এমন কিছু পদক্ষেপ করুন যাতে মনে হয় আপনাদের কাজ করার সদিচ্ছা আছে। এ রাজ্যে বিরোধীদের একের পর এক কর্মসূচিতে পুলিশ বা প্রশাসন অনুমতি না দিলেও আদালতে গিয়ে সেই অনুমতি পেয়েছে বিরোধীরা। এই আবহে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বাকযুদ্ধেও উঠে এলো আদালতের প্রসঙ্গ। শিবাশিস মৌলিক, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। দেখুন, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভাষণটা শুনে যে মনে হচ্ছে নির্বাচন এসে গেছে, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াটা শুনে মনে হচ্ছে যে কালই ভোট, তা কিন্তু নয়। তার কারণ এর আগে যে কটা জায়গায় প্রধানমন্ত্রী গেছেন এই অপারেশন সিঁদুর নিয়ে বলতে, রাজস্থান, গুজরাট, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণের সিংহভাগ 95% জুড়ে ছিল অপারেশন সিঁদুর। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে, বিরোধী শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম হলো। এই জনসভার ভাষণটা নিঃসন্দেহে নির্বাচনী জনসভা এবং অপারেশন সিঁদুর সেখানে 10%-এরও বেশি জায়গা নিতে পারেনি। কেন বলছি? এক, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না যে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে এবং সেইটা সূচনা করলেন প্রধানমন্ত্রী। তার কারণ এই জনসভা থেকে তিনি তার কর্মীদের বললেন কোমর বেঁধে নেমে পড়তে একেবারে নির্বাচনী লড়াই, তৃণমূল কংগ্রেসকে 26-এ উৎখাত করতে হবে। আজকে বৃহস্পতিবার, রবিবার 1 তারিখ, 31 তারিখ রাতেই চলে আসছেন অমিত শাহ, 1 তারিখ তার নেতাজি ইন্ডোরে সভা, অর্থাৎ সাংগঠনিকভাবে বিজেপির নির্বাচনী প্রচার শুরু হয়ে গেল, অফিসিয়ালি শুরু হলো, প্রকাশ্যে শুরু হলো। 2 নম্বর, আমি জানি না শুভময়দা মানবেন কি না, যে আপাতত আমি সায়নদীপরা সেটিং পরে বলতেও পারে, পরে কি হবে কেউ জানে না, সায়নদীপও জানে না, আমিও জানি না, কিন্তু আপাতত এই যে পশ্চিমবঙ্গ নিয়ে রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় বিজেপির কোনোভাবে এই রাজ্য নেই, এখানে সেটিং হয়ে বসে আছে, বিজেপি আর তৃণমূলকে লড়াই করবে না, কোথাও আজকের মুখোমুখি সংঘাত এবং তার তীব্রতা যে জায়গায় নামলো, খুব সচেতনভাবে নামলো শব্দটা ব্যবহার করলাম, তারপর আর এই যুদ্ধ ব্যাপারটা শুরু হয়ে গেল, এটা না মনে করার কোনো কারণ আছে কি শুভময়দা? হ্যাঁ শুনবাবু, এই যে দ্বন্দ্বের বিষয় আসছে, তো এখানে এখন দ্বন্দ্বের অনেকগুলো জায়গা থাকে, যেমন একটা হচ্ছে আইন ব্যবস্থা, কোর্ট যেখানে দ্বন্দ্ব হয়, আমাদের যে সংসদীয় গণতন্ত্র যেখানে একটা দ্বন্দ্ব হয়, এবং অনেক ক্ষেত্রে এই যে সেটিং নিয়ে আলোচনা। দেখুন, সেটিং নিয়ে আলোচনা আমরা বহুদিন ধরে করছি এবং বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা যখন আমরা আলোচনা করি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই সেটিং করেই হোক বা না করেই হোক, বা যে দ্বন্দ্বটা সামনে দেখানো হচ্ছে সেই দ্বন্দ্বের মাধ্যমে আমরাই যে মূল প্রতিদ্বন্দ্বী, এর মাধ্যমে যাই ঘটুক না কেন এখনও পর্যন্ত নির্বাচনে কিন্তু মোটের ওপর তারা 80-85% দুটো দল মিলে ভোট পাচ্ছেন। ফলে মানুষ যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন তারা বিজেপিকে দিচ্ছেন, যারা বিজেপির বিরুদ্ধে ভোট
ভোট দিচ্ছেন তারা তৃণমূলকে দিচ্ছেন, আর সায়নদীপরা কালীগঞ্জে ভোটের নির্বাচন নিয়ে যখন আলোচনা হচ্ছে, আনন্দবাজারে খবর পড়লাম সেলিম সাহেব বলেছেন যে ওখানে সিপিএমের প্রার্থী দেবেন। তা শুনলাম নাকি আরও 3টে রাজনৈতিক দল আরএসপি, সিপিআই আর ফরওয়ার্ড ব্লক তারা বলেছে সব হবে না, আমাদের প্রার্থী দিতে হবে। তা যাই হোক, এই সব দ্বন্দ্ব তো থাকবেই। এই দ্বন্দ্বের মধ্যে দেখুন, আমরা চাই কি কোর্টে যে আলোচনা হয় সিরিয়াস একটা দ্বন্দ্ব হবে, মানুষ তার বক্তব্য গিয়ে রাখবেন, রাজনীতির আলোচনায় একটা অত্যন্ত ভালো দ্বন্দ্ব হবে। তা আরও ভালো দ্বন্দ্ব যেটা, সেটার কথা কিন্তু সুকুমার রায় অনেক দিন আগে বলে গেছিলেন, একটু সময় নেবো আর কি। খিলখিল্লির মুল্লুককেতে থাকতো নাকি 2 বেড়াল, একটা সুধায় আর একটাকে তুই বেড়াল না মুই বেড়াল, তাই থেকে হয় তর্ক শুরু, চিৎকারে তার ভূত পালায়, আঁচড় কামড় চরকিবাজি ধাইন চটাপট চট চালায়, খামচা খাবল ডাইনে বাঁয়ে হুড়মুড়িয়ে হুলোর মতো, উড়ল রোঁয়া চারদিকেতে রামধনুরির তুলোর মতো। তর্ক যখন শান্ত হলো, ক্ষান্ত হলো আঁচড় দাগা, থাকতো 2 আস্ত বেড়াল, রইল 2 লেজের ডগা। এখন এই 2 বেড়ালের মধ্যে সিটিং আছে কিনা এটা আমরা আগামী দিনে আবার বুঝতে পারবো, নির্বাচনের ফলাফল বেরোবে। কিন্তু একই সঙ্গে কিন্তু একটা বাড়িতে তার পাশের উঠোনে আজকে ঘাসের ডগাগুলো আর দুলছে না। কিডনিতে অসুখ তো অনেকেরই থাকে, কিন্তু কিডনিতে অসুখ নিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে অঙ্ক না কষে বা ছাত্রদের না পড়িয়ে যখন সেই মাস্টারমশাইকে শহুরে রেলপথের তলায় ঝড় বৃষ্টি গরম এগুলো মেনে নিয়ে থাকতে হয় সুমনবাবু, এবং কাদের জন্যে? এই তুই বেড়াল না মুই বেড়ালদের জন্যে বললেন উনি সিপিএমের কথাও বললেন, সে প্রশ্নেও আসবো। কিন্তু তার আগে যেটা বলতে হয় যে এই তুই বেড়াল আর মুই বেড়ালের জন্যে রক্তের উপাদান কি কি, শিরা আর ধমনির পার্থক্য কি, শিরায় কি যায় ধমনিতে কি যায়, এইগুলোও কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পড়ুয়ারা আগামী দিনে সম্ভবত ভুলে যাবে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে গোটা বিষয়টা নিয়ে সিপিএমের আলোচনা বারবার উঠছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সিপিএমের আমলে ইংরেজি তুলে দেয়া থেকে শুরু করে পড়াশোনায় লটারি থেকে শুরু করে এগুলোর ফলে মধ্যবিত্তর কাছ থেকে বা মধ্যবিত্তর নিয়ন্ত্রণ থেকে শিক্ষাকে সরিয়ে নেওয়ার সত্যিই একটা প্রকল্প শুরু হয়েছিল, বা তারা ভুল করেছিলেন, এই আলোচনা চলতেই পারে। কিন্তু ঠিক যেমন সিপিএমের শাসনের জন্য ভারতের স্বাধীনতা পিছিয়ে গেছিল, সিপিএমের 34 বছরের শাসনের জন্য ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সিপিআইএমের 34 বছরের শাসনের জন্যে যেভাবে হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়েছিল, সেগুলো তো জানাই ছিল সকলের। বিকাশ ভট্টাচার্যের জন্যেই তো আজকে এই কেসগুলো হয়েছে, সিপিএমের জন্য। কিন্তু সিপিএমের এই 34 বছরের জন্যে আগামী বহু বছর আমাদের ফলভোগ করতে হবে এমন তো আমরা চাই না। আমরা তো চাই যে তৃণমূল এবং বিজেপি যারা রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, তারা তো অন্তত এই গ্যারান্টিটুকু দেবেন যে অন্তত পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আবার ঘটবে, এরকম চাকরি আবার নতুন করে পোস্ট বেরোবে, আবার একই ঘটনা ঘটবে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাতে খুব ভালো করে ধোঁয়া দেবে, কেন্দ্রের সরকারের তদন্তকারী সংস্থা তারা কোনো সমাধান করতে পারবে না, সঠিক নম্বর বার করতে পারবে না। তাহলে একটা গ্যারান্টি করতে হবে যে সিপিএমের উকিল না দাঁড়ালেও ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের কোনো উকিল এগুলোর বিরুদ্ধে আর কোনো দিন কোর্টে যাবেন না, তবেই আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। দেখুন, আমি পরিষ্কার একটা জায়গায় আসতে চাইবো, সেটা হচ্ছে শিরা ধমনির কথা হচ্ছিল না। শিক্ষা ব্যবস্থার শিরা এবং ধমনিতে যদি দুর্নীতি ঢোকে তাহলে সেই অসুখ সারাবে কারা? আমার এইখান থেকে পরের প্রতিবেদন আবার রাজনীতির কথায় আসবে, তার কারণ মালদা এবং মুর্শিদাবাদ। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে একাধিকবার একদম সরাসরি পুলিশের ভূমিকার কথা এলো মালদা মুর্শিদাবাদ প্রসঙ্গে। আমি প্রথমে দেখাবো, তারপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, এবং তার উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার তিনিও বলছেন অপারেশন পশ্চিমবঙ্গের মতো শব্দবন্ধ উঠে এলো। অভিযোগের উত্তর পাশাপাশি। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে। মুর্শিদাবাদের দাঙ্গা ঘিরে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। বৃহস্পতিবার সেই দাঙ্গা নিয়েই চড়ল নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের পারদ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি দাঙ্গা নিয়ে কলকাতা হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়, কাউন্সিলরের নির্দেশে হামলা চালানো হয়েছিল। সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ও উধাও ছিল পুলিশ। গ্রামবাসীরা পরপর দুদিন ফোন করলেও পুলিশ ফোন ধরেনি। বৃহস্পতিবার সেই দাঙ্গা ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? পাল্টা দাঙ্গা ইস্যুতে কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে দাঙ্গা নিয়ে সংঘাতের আঁচ তুঙ্গে। শুভেন্দু ভট্টাচার্য, অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আবার সেই প্রশ্ন, সেটা হচ্ছে দিনের পর দিন যখন মুর্শিদাবাদ এবং তার থেকে মালদায় ছড়িয়ে পড়ছিল কিছুটা অশান্তির আগুন, আমরা বারবার প্রশ্ন তুলছি পুলিশ কেন তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালন করছে না। আজকে যদি পুলিশ প্রথম দিনে করতে পারত, তাহলে আজকে তৃণমূলের দিক থেকে যদি দেখা যায় প্রধানমন্ত্রী এসে সরাসরি পুলিশকে আক্রমণ করতে পারতেন না, একদম সরাসরি বলতে পারতেন না যে শাসক দলের বিধায়ক কাউন্সিলররা মানুষের ঘর চিহ্নিত করে জ্বালিয়ে দেয় আর পুলিশ তামাশা দেখে, কীরকম ব্যবস্থা? বাংলার ভদ্রলোকেদের আমি প্রশ্ন করছি, এভাবে সরকার চলে কি? আমি বলছি প্রথম দিনের ইনঅ্যাকশন পরবর্তীকালে এতগুলো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে বাধ্য করছে শাসক দলকে, মানবেন? সুমনদা, ভারতবর্ষের সেরা দুজন নির্বাচনী রাজনীতি বোঝেন এমন মানুষের লড়াই আমি রাজনীতি চর্চাকারী হিসাবে আজকে উপভোগ করেছি। অনেক কিছু নেতিবাচক আলোচনা হলো, কিন্তু আমি বলবো যে সেরা দুজন রাজনীতিবিদ ভারতবর্ষের, নরেন্দ্র মোদী যিনি নির্বাচনী রাজনীতিটা তালুর মতন, হাতের তালুর মতন বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বছরকে বছর পরীক্ষিত যে ওনার ধারে কাছে নির্বাচনী রাজনীতি কেউ বোঝে না। আমি বলছি যে নরেন্দ্র মোদী এই জনসভাটা কিন্তু আর 5টা রাজ্যের অপারেশন সিঁদুরের জনসভার মতন দেখলে ভুল করব। এই জনসভাটা আলিপুরে বাছা হয়েছে এই কারণেই, আলিপুরদুয়ারে বাছার পেছনে লজিকটা হলো যে বিজেপি 2026-এর আগে নরেন্দ্র মোদী এজেন্ডা ঠিক করতে এসেছিলেন, নির্বাচনী এজেন্ডা ঠিক করতে এসেছিলেন, যেখানে বিজেপির সবচেয়ে শক্তিশালী অবস্থান। মনে রাখবেন আলিপুরদুয়ার অঞ্চলে কোনো বিধানসভায় উপনির্বাচন বাদ দিলে আজ পর্যন্ত বিজেপি সবগুলো আসনই পেয়েছে, 5টাই পেয়েছে। এবং গত নির্বাচনেও, লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে বিজেপি 32টা আসন পেয়েছিল, 15টা বিধানসভা সেগমেন্টে তৃণমূল এগিয়েছিল, 7টাতে বাম কংগ্রেস এগিয়েছিল। ফলে সবচেয়ে শক্তির জায়গাতে নরেন্দ্র মোদী এজেন্ডা কি সেট করলেন? হ্যাঁ, কিন্তু উল্টোটা বলুন বিশ্বনাথ, এই আলিপুরদুয়ারেই কিছুদিন আগে জন বাল্লা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছে। আমি বললাম যে এজেন্ডা সেট করে গেছেন, তাতে উনি প্রথাগত 3টে এজেন্ডা অতীতেও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রের প্রকল্প কার্যকারী না করা, এবং নরেন্দ্র মোদী কেন্দ্রের প্রকল্প কতটা ভালো চলছে তার ফিরিস্তি তিনি দিলেন। এবং একই সাথে 2047 সালের কনটেক্সটে, বিকশিত ভারতবর্ষের কনটেক্সটে কেন পশ্চিমবাংলাকে বিকশিত বাংলা করতে হবে তার একটা কিন্তু রূপরেখা বা রোড ম্যাপ দিলেন, যেটা এটা প্রথমবার আমি দেখলাম বিজেপি একটা পজিটিভ রাজনীতির জায়গা থেকে কথা বলল। এবং একটা প্রকল্প উদ্বোধন করতে গিয়ে 1000 কোটি টাকার গ্যাসের প্রকল্প উদ্বোধন করতে গিয়ে, কিন্তু একই সাথে নরেন্দ্র মোদী দুটো নতুন পলিটিক্যাল এজেন্ডা বিজেপির জন্য সেট করে দিল এবার। একটা হলো জাতীয়তাবাদের ইস্যু, বিরাটভাবে জাতীয়তাবাদের ইস্যুটাকে যে তারা ব্যবহার করবে 26-এ সেটা, এবং একই সাথে মুর্শিদাবাদের দাঙ্গাকে সামনে রেখে পরিষ্কার পশ্চিমবাংলায় যে উগ্র হিন্দুত্বের রাজনীতি যেটা শুভেন্দু শুরু করেছিল, হিন্দু ভাই ভাই, পরিষ্কার হিন্দুরা রাজ্যে বঞ্চিত,
প্রতারিত এবং তারা নির্যাতিত, সেই এজেন্ডাটাকে সামনে রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করেননি, সঙ্গে সঙ্গে একদম নবান্নে, এই নয় যে তৃণমূল ভবনে এসে তিনি বিশুদ্ধ রাজনীতি করেছেন, একেবারে মানে অশোক স্তম্ভের সামনে বসে মুখ্যমন্ত্রী হিসাবেই মানে নেত্রীর ভূমিকা পালন করেছেন। সেটা যদিও অন্যায় মনে করি আমি, কিন্তু তিনি কিন্তু বুঝেছেন যে এই নরেন্দ্র মোদী যে এজেন্ডা সেট করছেন তাকে আমাকে সরাসরি কাউন্টার করতে হবে। সেই কারণেই কিন্তু উনি মানে জাতীয়তাবাদী ইস্যুতে মানুষ যাতে ভেসে না যায়, সেই কারণেই কিন্তু সিঁদুর নিয়ে তিনি পরিষ্কার আজকে আক্রমণ করেছেন। প্রয়োজনে ব্যক্তি আক্রমণ করতে গেলেও তিনি ব্যক্তি আক্রমণ করেছেন। তার কারণ দিনের শেষে কিন্তু এই অপারেশন সিঁদুরের যে ভাবাবেগ, তাকে কিন্তু ডাইলুট যদি তৃণমূল না করতে পারে, তাহলে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু ওই ভাবাবেগের দ্বারা পরিচালিত হতে পারে। তাই আক্রমণটা ব্যক্তি স্তরেও গেছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মুর্শিদাবাদের ইস্যুটাকে যদি সামনে আসে, তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন যেটা শুভেন্দু শুরু করে দিয়েছে, সেই পোলারাইজেশনটা মাত্রাতিরিক্ত হতে পারে। কারণ বাংলাদেশের ইস্যু আসার পরে তারপরে মুর্শিদাবাদের ইস্যু, ফলে সরাসরি বিজেপিকে তিনি দায়ী করেছেন যে এই মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে বিজেপি আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে মানে এজেন্ডার কাউন্টারটা কি করে করতে হবে। এবং থার্ড যেটা, সেটা হলো যে দুর্নীতির প্রশ্নটাকে তিনি অ্যাড্রেস করেছেন, বিভিন্ন রাজ্যে কিভাবে বিজেপি দুর্নীতি করেছে এবং আঞ্চলিক ভাবনার থেকে মানে জাতীয়তাবাদের ইস্যুটাকে বাংলা বাঙালির ইস্যুতে রূপান্তরিত করবার যে চেষ্টা, সেটাও কিন্তু আজকে তার বক্তৃতার মধ্যে ছিল। ফলে একটা অসাধারণ, আমি বলবো যে 2026-এর নির্বাচনে নরেন্দ্র মোদী একটা মানে এজেন্ডা সেটিং করে দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এজেন্ডার প্রভাব তৈরি হতে পারে, কাউন্টার কিন্তু তিনি করবার চেষ্টা করলেন। কিন্তু আমি শুধু বিজেপির জায়গা থেকে দুটো কথা আমি বলবো। একটা কথা হলো যে মানে প্রতিবারই অমিত শাহ নরেন্দ্র মোদীর এজেন্ডা তৈরি করে দিয়ে যান। আমরা দেখি যে অত্যন্ত মানে যেটাকে বলা যায় যে বিজেপির কর্মী নেতাদের উদ্বুদ্ধ করে দিয়ে যান, কিন্তু দিনের শেষে মানে বঙ্গ বিজেপি কি সেটা গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে? বারবার আমরা দেখেছি যে বঙ্গ বিজেপি কিন্তু ব্যর্থ হচ্ছে গ্রাসরুট লেভেলে ভোটে বাক্সে সেটাকে রিফ্লেক্ট করতে। মোদী হয়তো একটা এজেন্ডা তৈরি করে যাচ্ছে, কিন্তু দিনের শেষে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা কি পারবে সেটা ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সেই লড়াই এবং শেষ পর্যন্ত ভোটের বাক্সে নিতে? একটা এক। আর দ্বিতীয়, নরেন্দ্র মোদীর একটা কথা আমার খুব কানে লাগলো। উনি বললেন যে মানে হারিয়ে যাওয়া বাংলাকে, মানে যে গৌরব হারিয়েছে বাংলা, সেই গৌরবটাকে ফিরিয়ে আনবেন। গৌরব যেটা বাঙালির হয়েছিল, সেটা হলো নবজাগরণকে কেন্দ্র করে, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। সেখানে কিন্তু বহুত্ববাদ খুব গুরুত্বপূর্ণ ছিল, উদার ভাবনা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। সেটা দিনের শেষে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন তো? বেশ, আমি জানি প্রত্যেকে বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আপনাদের মনে থাকবে যে গত শতকের 9-এর দশকের ছাত্র পরিষদের ডাকা বিরাট জনসভা, সেখানে মঞ্চের ওপর আমার স্পষ্ট মনে আছে ছবিটা, নানা দূরত্ব সত্ত্বেও সোমেন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, গনি খান চৌধুরী। সেখানে গনি খান চৌধুরী বলেছিলেন যে সিপিএমকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, এবং তারপর সিপিএমের তরফ থেকে দেয়াল লিখন হয় বারবার, নানা ঠাট্টা ইয়ার্কি চুটকি। তখন দেয়াল লিখন আর কার্টুনের খুব একটা চল ছিল। হাতে নিয়ে স্টেন গান এসে গেল গনি খান। কিন্তু আমি এখান থেকে আজকে তার রিফ্লেকশন নয়, কিন্তু এই ছুঁড়ে ফেলে দেওয়া প্রসঙ্গে দুজনের বক্তব্য শোনাবো, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এবং আপনার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে বাংলা থেকে। যখন বলছেন ভাতিজা তখন ইন্দোনেশিয়ায় তার কয়েক ঘন্টা আগে বক্তৃতা দিচ্ছেন, এ নিয়েও একটা প্রতিবেদন দেখাবো। আর সুকান্ত মজুমদার বললেন জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলতে হবে, প্রায় গনি খানের সুরে। কি বলেছেন তারা দেখাবো। কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। রোহিঙ্গা মুসলমান জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যে এসে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা থেকে শুরু করে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে এই দুই ঘটনাকে জুড়ে দিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। একই মঞ্চ থেকে তোষণের অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারীও। মমতা ব্যানার্জির সরকারের আমলে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে, আর রোহিঙ্গা মুসলমান
ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে। পাল্টা অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়, বিহারে হয়, আসামে হয়, গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়। লজ্জা করে না বলতে? অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর প্রথম রাজ্য সফরের দিনই সুকান্ত মজুমদারের মুখে শোনা গেছে অপারেশন পশ্চিমবঙ্গের কথা। আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। His minister said, like Operation Sindur, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. সব মিলিয়ে মোদির বঙ্গ সফর শেষে অপারেশন সিঁদুর নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, সুমন ঘরাই, এবিপি আনন্দ। আমি কৌস্তব এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে এই সময় কেন, যখন তৃণমূল কংগ্রেস রাজনীতি করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দেশে দেশে গিয়ে দেশের হয়ে, দেশের সেনাবাহিনীর হয়ে তো বটেই গলা ফাটাচ্ছেন, ঠিক সেই সময় রাজনৈতিক আক্রমণ কেন? আমি এখানে বুঝতে পারলাম যে রাজনৈতিক আক্রমণটা কোথায়। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে মহিলাদের সিঁদুর মুছে দিয়েছে, সেনাবাহিনীরা তার বদলা নিয়েছে, ভারতবর্ষ ঢুকে মেরেছে। আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে বলেছে তৃণমূল উন্নয়ন হতে দিচ্ছে না। এই যারা চাকরি হারিয়েছে তাদের কথা বলেছে যে এই সরকারের কারণে এদের চাকরি গেছে। তো এই কথাগুলোর মধ্যে এই রাজনীতির কোথায় খুঁজে পেলেন আমি জানি না। আমি তোমাকে সুমনদা যেটা বললাম সেটা হচ্ছে এই সমস্ত কথার মধ্যে একটাও আমি তোমাকে বলছি, আমি তোমাকে কথাটা বলছি যেটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, এটা তোমাকে পলিটিক্যাল কথাটা বলছি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে দেশের কথা বলছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এর আগে বেচারা ইউসুফ পাঠানের নাম্বারটা কাটা গেল, ওর নাম ছিল, ওকে বার্তা দিয়ে যাই হোক একটা করলো টললো। এখন মুশকিল হচ্ছে আমার পার্টির প্রতিনিধি কে হবে? আচ্ছা, সেটা কি নরেন্দ্র মোদী বিজেপি ঠিক করবে? আমি বলছি কি এই সুযোগে আমি বলে নিই যে এই অনুষ্ঠানের অ্যানিমেশন, মানে কেস দেবেন না প্লিজ আজকে এই যাওয়া নিয়ে, যে কে যাবেন তৃণমূলের তরফে, এইটা নিয়ে এটা মিস করবেন না। হ্যাঁ কৌস্তব, এবারে যেটা বলার সেটা হচ্ছে ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে যত কথা বলবে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি ভোট ব্যাংকে তত ভাগ বসবে, এবং এটা খুব প্ল্যান্ড ওয়েতে। এই যে অপারেশন সিঁদুরের কথাটা বলে উনি যে আক্রমণ করছেন নরেন্দ্র মোদীকে, এটা হচ্ছে শুধুমাত্র এই জেহাদি ভোট ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য। ঠিক তার আগের কথাটায় আসি, সেটা বলছে ঠিকই তো, সমিতদা ঠিকই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের কে যাবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। তৃণমূল কংগ্রেস না, এক সেকেন্ড, তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, তৃণমূল কংগ্রেস ঠিক করেছে। তো কংগ্রেসে তো শশী থারুর যাবে না, কংগ্রেস ঠিক করেছিল। নরেন্দ্র মোদী ও বিজেপি তো তা মানলো না। তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি মেনে নিল, আর কংগ্রেস বললো যে শশী থারুর নাম দিয়ে দিল, আনন্দ শর্মা ছাড়া সেই লিস্টের কাউকে নেয়াই হলো না। দেখুন রহস্যটা কি? আবার এক্ষুনি শান্তিপ বলবে সেটি। শশী থারুর আন্ডার সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন ধরে ইউনাইটেড নেশনসে কাজ করেছে এবং একজন যোগ্য ব্যক্তি, যিনি বারংবার দেশের যোগ্যটা কে মানবে? তার দল যোগ্য হিসেবে তাকে বাঁচবে নাকি বিজেপি বাঁচবে? আমি বলছি যে এই যে নরেন্দ্র মোদীর বক্তব্যটা যদি রাজনীতি না হয়ে থাকে তাহলে কোনটা হয়েছে? উনি বলছেন, ওনার সামনে সুকান্ত মজুমদার বলল যে অপারেশন সিঁদুর হয়েছে, এবার অপারেশন বাংলা হবে। একটা জঙ্গিদেরকে বাহিনীর সঙ্গে লড়াই, দেশের এই তো মুশকিল। এই যে রাজনীতি আমাদের ধর্ম নিরপেক্ষ
আপনারা সন্দেহের বিরোধী, বাংলার বিরোধী। কিন্তু তার আগে দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন সেই সময় আজকে একেবারে সরাসরি দুপক্ষের সংঘাত দেখাবো পরের প্রতিবেদনে। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। Our representative Abhishek Banerjee is also in the team, and he is shouting his voice every day against the terrorism. And at that time, Mr. Modi ji, not as a prime minister, you are as a prime minister, as a BJP president, you are criticizing the government, which government is giving you full support. You are accusing the government. পাকিস্তানের মুখোশ খুলতে মোদী সরকারের প্রতিনিধি হিসেবে দেশে দেশে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বৃহস্পতিবার তার রাজ্যে এসে তার দলকে কড়া ভাষায় নিশানা করলেন নরেন্দ্র মোদী। জানি আবার অভিষেকের সফরের প্রসঙ্গ টেনেই কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন মোদী সরকারের একটি সর্বদলীয় প্রতিনিধি দল, যে দলে রয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জাকার্তায় বসে পাকিস্তানের জঙ্গি প্রীতি থেকে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। আর সেদিন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। आखिर टीएमसी सरकार आप लोगों को लेकर इतनी निर्मम क्यों है? साथियों, यहां की निर्मम सरकार के जितने उदाहरण दो वो कम है। যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী দলের, বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আবার টেনে আনেন সেই ভাইপো প্রসঙ্গ। আজকে দেশ হিতে বাংলাকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপড়ে ফেলতে হবে। आपके पार्टी के जो रिप्रेजेंटेटिव है अभिषेक बनर्जी, वो विड्रॉ करेंगे या अभी भी जो है वो डेलीगेशन का पार्ट रहेंगे? देखिए, वो गया है मदरलैंड के लिए। वो जब तक हमारा पार्टी जिंदा रहेगा हम देश के लिए काम करते जाएंगे। ये हमारा काम है, कोई वापस नहीं आएंगे। उनका काम उन्होंने करेंगे। বিধানসভা ভোটের আগে বিভিন্ন ইস্যুতে ক্রমেই চড়ছে রাজনীতির বারোদ। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি ফেজ বাই ফেজ যদি দেখেন শুভময়দা, একটা ফেজে যখন সত্যি দেশের জন্য, এই জন্যই ভারতবর্ষ সমস্ত রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সরকারের পাশে, সমালোচনার কোথাও কোনো নিশ্চয়ই কারুর মনে প্রশ্ন ছিল, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে কেউ কিছু তোলেননি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুটা তুলছেন সেটা হচ্ছে যখন আমার দলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা দেশে গিয়ে এই দেশের অপারেশন এবং সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছেন, সরকারের পদক্ষেপের পাশে দাঁড়াচ্ছেন, সেই সময় রাজনৈতিক আক্রমণ কেন? রাজনীতির জায়গায় কোনো ভ্যালিডিটি আছে এই আর্গুমেন্ট? না, এটা শুনুন, একটা জিনিস একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক ভাবনা, এগুলো স্থান, কাল, পাত্র বিশেষে পরিবর্তিত হয়। এটা রাজনীতির ক্যালকুলাস। অর্থাৎ সময়ের সঙ্গে নিউটন যখন ক্যালকুলাস নিয়ে কাজকর্ম শুরু করেছিলেন জানতেন তো সময়ের সঙ্গে বদলাবে। আজ কেউ সিপিএমে আছে, কাল তৃণমূলে যাবে, এবং একই রকমভাবে একজন কলকাতায় বসে বিরুদ্ধে কথা বলবে বিজেপির, আর একজন এমনভাবে বিজেপির একজন প্রতিনিধির সঙ্গে চলে যাবে বিদেশে। এই জিনিসগুলো হবে। কিন্তু বিশ্বনাথ দাস যে আরও একটা গুরুত্বপূর্ণ সিপিএমের প্রতিনিধি যাবে, সিপিএমও গেছে, তো বললাম প্রথমে সিপিএম বললাম, আমি বলছি বিশ্বনাথ দাস এটা খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে এজেন্ডা সেটিং এর সেটিং আর কি। মানে ইন্দিরা গান্ধী আর জ্যোতি বসুর মধ্যে সেটিং আমরা শুনতাম, কিন্তু এর আগে বিজেপি তৃণমূলের সেটিং শুনেছি। এখন গোটা যে জিনিসটা হচ্ছে এবং যে চিত্রকল্পটা বানানো হলো, প্রথমে ইউসুফ পাঠানের নাম দেওয়া হবে, তারপর তৃণমূল বলবে এরকম চলবে না, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং দেশ নেতা হয়ে যাবে। এবং এই যে সেটিং এর সেটিং, এইটা কিন্তু সত্যিকারে আমি একটু বলি, আমি বলছি যে এই যে আজকালের কথা বললো, এই তৃণমূল আর বিজেপি থেকে যাওয়াটা আজকালের ব্যাপার না, ওটা রোজকার ব্যাপার। আর হলো এই মুর্শিদাবাদের গন্ডগোল নতুন কে নাকি? অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারাবার জন্য রেজিনগরে তৃণমূল বিজেপি কি বোঝাপড়া করে ওখানে যে গন্ডগোলটা করেছিল ভোটের আগে, আর তারই কন্টিনিউয়েশন হলো মুর্শিদাবাদ। কিন্তু ন্যাড়া বেলতলায় বারবার যায় না। এই শুভেন্দু অধিকারী আপনি বললেন হিন্দু হিন্দু আলোচনা হচ্ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, 2018 আগে কি কলমা পড়ে রোজা না রেখে ইফতার পার্টিতে গিয়ে তিনি এখন হিন্দু হিন্দু ভাই ভাই করতে হবে। শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি একটা কথা বলি, এবারে তারপর ভিডিও করব। এবারে আমি তোমাদের অনেক ভিডিও আছে যেগুলো নরমাল টিভিতে চলে না, অনেক ওয়েবসাইটে চলে। ওটা নিয়ে বলছি না, তোমাদের নেতাদের ভিডিও নরমাল টিভিতে ভিডিওগুলো এখন ওয়েবসাইটে চলে। আমি অলরেডি ভালো, আমাকে খুঁচিও না, আমাকে খোঁচালে মুশকিল আছে। বললাম তো, আমাকে খোঁচালে মুশকিল আছে, আমাকে খোঁচালে এই ওয়েবসাইটগুলো বলে দেবো কোথায় তোমাদের নেতাদের দেখা যায়। আমাকে বলে নি, এবারে বলে নি আমি একটা প্রশ্ন বলছি, হরগোবিন্দ দাস, চন্দন দাস তো তোমরা বলেছো তোমাদের দলেরই কমরেড, যাও কি এখন কি একবার জিজ্ঞাসা করে এসো তো কোন সিপিএম এর নেতা তাদের পাশে দাঁড়িয়ে 10 পয়সা দিয়েছে কিনা। বাড়ির লোক সিপিএম এর লোককে জুতো মেরে করে দেবে, জুতো মেরে করে দেবে, লজ্জা আওয়াজের মধ্যে সত্যি খুব অসুস্থ হয়। আমি সবার কাছে যাব, বিশ্বাস করুন সমিতদা, আপনার থেকে আমার বয়সের হয়তো তফাৎ আছে, কিন্তু বেশি আওয়াজে আপনার যতটা কষ্ট হয় আমারও ততটাই কষ্ট হয়। ভেরি সিরিয়াস নোট। আমি এইখানে আমার পরের প্রতিবেদন, যে বিষয়টা কিন্তু শুধুমাত্র রাজনীতিতে ছিল না, আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই দ্বৈরথ, এটা কিন্তু সরাসরি অর্থনীতিতে এবং প্রকল্পর একেবারে প্রকল্প স্তরেও এসেছিল এই চাপানুতর, একেবারে নাম করে। ঠিক যেমন আয়ুষ্মান ভারতের কথা প্রধানমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী তার জবাব দিয়েছেন। পাশাপাশি पश्चिम बंगाल में लाखों परिवारों का घर नहीं बन पा रहा है क्योंकि टीएमसी के लोग इसमें भी गरीब के पास से कट और कमीशन की मांग कर रहे हैं। बांग्ला आवास योजना, বাংলার বাড়ি हम लोगों ने शुरुआत किया, কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? কার প্রকল্প ভালো, কার প্রকল্পে সাধারণ মানুষের বেশি লাভ, কার জন্য সাধারণ মানুষ বঞ্চিত, এ নিয়ে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের সংঘাত দীর্ঘদিনের। বৃহস্পতিবারও তা নিয়েই চরমে উঠল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সংঘাত। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্প আটকে রাখার অভিযোগ তোলেন নরেন্দ্র মোদী। केंद्र की बीजेपी सरकार देश भर में गरीब परिवारों को पक्के घर बनाकर दे रही है, लेकिन पश्चिम बंगाल में लाखों परिवारों का घर नहीं बन पा रहा है। आखिर टीएमसी सरकार आप लोगों को लेकर इतनी निर्मम क्यों है? बांग्ला आवास योजना, बांग्लार बाड़ी हम लोगों ने शुरुआत किया, तो आप जीएसटी पूरा तुल के ले जाता है, आप कस्टम्स का टैक्स लेते हैं, आप इनकम टैक्स लेते हैं, पूरा टैक्स तो आप लेके जाता है, तो राज्य सरकार को भाग राज्य सरकार को नहीं मिलना चाहिए? हमारा गरीब लोगों को क्या गलती है, की दोष बोलून? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্য সাথী নিয়েও তুঙ্গে উঠেছে বাকযুদ্ধ। पूरे देश में करोड़ों लोगों को आयुष्मान योजना के तहत मुफ्त इलाज मिल चुका है, लेकिन मुझे दुख के साथ कहना पड़ रहा है इसका फायदा पश्चिम बंगाल के मेरे भाई बहनों को नहीं मिल रहा, क्योंकि निर्मम सरकार ने बंगाल के अपने लोगों को
आयुष्मान कार्ड देने ही नहीं दिया। मैं तो चाहता हूं कि पश्चिम बंगाल में भी 70 वर्ष से ऊपर के सभी बुजुर्गों को मुफ्त इलाज की सुविधा मिले, लेकिन टीएमसी सरकार ये नहीं करने दे रही है। আপনি আয়ুষ্মান হন, আয়ুষ্মান ভব, ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে 5 লাখ টাকার, আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না। তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো, আমি কেন আপনাকে 40% টাকা দেবো? বাগযুদ্ধে রাজনীতির হাওয়া গরম, কিন্তু যে মানুষগুলো বঞ্চিত তাদের কি হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আরও একবার নাজরিনের কাছে আসবো। নাজরিন, আগামীকাল 30 তারিখ, 31 তারিখের মধ্যে রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে জানিয়েছে যে এই মানে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ নোটিফিকেশন, বিজ্ঞাপন ইত্যাদিগুলো বেরিয়ে যাবে। আপনারা এই মুহূর্তে কি ভাবছেন? এই বড় রাজনীতি থেকে আজকে সারাদিন যা চললো, বিরাট বিরাট ইস্যু, নির্বাচনী ইস্যু ঠিক হয়ে গেল প্রায়, আপনাদের কোনো সুরাহা হবে? আজকের দিনে দাঁড়িয়ে দুটো জিনিস আমার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক দুটো মাথায় আসছে, সেটা হচ্ছে এক রাজনীতি আর দুই হচ্ছে আইন, বিচার ব্যবস্থা। এই দুটো নিয়ে আমি একটু কিছু বলতে চাই। রাজনীতি আমাদের কী জন্যে আছে? মানুষের ভালোর জন্যে তো। আমরা তাকেই ভোট দিই, আমরা যেটা বিশ্বাস করি যে উনি আমাদেরকে দেখবেন, আমাদের সমস্যাগুলো শুনবেন, বা আমাদের মানে ওয়েলবিং যেটা আছে আমাদের ভালো, আমাদের কাজে আসবেন, যে সেই রাজনীতিকেই আমরা ক্ষমতায় আনি যাতে করে আমরা সেখানে সুবিধা পেতে পারি। আর আইনের কাজ কি? আইনের কাজ হচ্ছে মানুষের সেই স্বার্থ রক্ষা, মানে তাদের প্রোটেকশন দেওয়া, এই জিনিসগুলো কাজ করে, বা সুবিচার পাইয়ে দেওয়ার কাজ হচ্ছে আইনের। আজ দুটো জিনিসই যদি যন্ত্রে পরিণত হয়ে গিয়ে থাকে, রাজনীতিও যন্ত্রে পরিণত হয়েছে, সেখানে আর মানে মানবিকতার আঁচ আমরা দেখতে পাচ্ছি না। এই যে এতজন মানুষ আমরা মরতে বসেছি, মানে সেখানে আমাদেরকে নিয়ে অনেকে কুমিরের কান্না কাঁদছেন আমরা দেখছি, কিন্তু আমাদের হয়ে কিছু করছেন না। বিশ্বাস করুন, আমরা কিন্তু সিম্প্যাথির পাত্রী নই। আমরা সিম্প্যাথি চাই না, আমাদের সাথে সহমর্মিতা হতে হবে না। আমাদের যে ন্যায়, আমরা যে আমাদের মানে যোগ্যতার প্রমাণ দিয়ে যে চাকরিটা পেয়েছি, সেই ন্যায়টুকু ফিরে পাওয়ার জন্য কিন্তু আমাদের এই লড়াই। আমরা ন্যায়টা চাই, আমাদের সিম্প্যাথি দরকার নেই। আমাদের আমি বিশ্বনাথের কাছে আসবো। ওনাদের স্পষ্ট দাবি ছিল যে সমস্ত দলের সব সাংসদরা যারা সংসদে পৌঁছচ্ছেন ওদের হয়ে আওয়াজ তুলুন। মানে আমি বলছি, কোথাও এদের কোনো আলো জ্বালার সম্ভাবনা আছে? সুমনদা, মানে ওনারা মানে যদি মানে চাকরিটা ফিরে পায়, আমার মতো খুশি কেউ হবে না। আমি একজন শিক্ষক, কিন্তু দেখুন আমি তো বাস্তব রাজনীতি চর্চা করি। ওনাদের সুরাহা কিন্তু একমাত্র রাজ্য সরকারের হাতে কিছুটা ছিল, যে তারা কিভাবে আবার ফার্দার মানে ইয়েতে যায়, রিভিউতে যান, অথবা গ্রস মানে পিটিশন করবেন কিনা 142 নম্বর ধারা অনুসারে, সেটা তো রাজ্য সরকারের জায়গা। সর্বদলীয় না কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নয়, খুব অনেস্টলি স্পিকিং। আমি কখনোই শুনিনি যে সর্বদলীয় কোনো উদ্যোগ আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্রোচ করেছে, মানে সব দল মিলে একটা অ্যাপ্রোচ করেছে, এরকম সুপ্রিম কোর্ট একসেপ্টই করে না। একমাত্র মানে আবার এই যে আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, প্রধানমন্ত্রী কোনো এখতিয়ারই নেই। মানে আমি আপনাকে বলছি, খুব অনেস্টলি বলছি, এখতিয়ারই নেই। যদি সামান্যতম কোনো সংবিধানে 72 নম্বর ধারায় এখতিয়ার থাকে কোনো মানে পানিশমেন্ট রিলেটেড ম্যাটার নিয়ে বা মৃত্যুদণ্ড নিয়ে, সেটা ভারতবর্ষের রাষ্ট্রপতি সে পার্ডন করতে পারে। মানে আজকে যদি আমি বলছি, আজকে যদি এটা প্রধানমন্ত্রী যদি 2 মিনিট সময় দিত, আমি বলছি এদের ন্যায় বিচার হতো না, কারণ প্রধানমন্ত্রী সেই ক্ষমতাই নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিরাট রাজনীতির সুযোগ পেত, যেটা বিজেপি আজকে আটকাতে পেরেছে। 2 মিনিট সময় দেওয়ার সঙ্গে সঙ্গে যদি না হতো, বলতো তো মানে প্রধানমন্ত্রী কেন ব্যবস্থা নিতে পারলো না, প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ কেন এদেরকে চাকরিহারাদের পাশে দাঁড়াতে পারলো না, রাজনীতিটা আরো কয়েক গুণ বাড়তো। ফলে দিনের শেষে আমি আপনাকে বলছি, আমি বলছি আলটিমেটলি দিনের শেষে রাজনীতির বোরেই। হ্যাঁ, দেখুন আমাকে দিয়েছেন, আমাকে দিয়েছে একবার সমিতা বলে। আমি ওই আগের ইস্যু তো এর ঠিক আগের যেটা আপনাদের ইস্যু ছিল, আমি শুধু একটা কথা মনে করিয়ে দেবো। আচ্ছা, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন 2002 সাল, কাকে রাজধর্ম পালন করতে শিখিয়েছিলেন? তার মুখে, মানে আমি নরেন্দ্র মোদীর কথা বলছি, তিনি গুজরাটে এবং গোধরা কাণ্ড ঘটেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন।
তিনি এসে দাঙ্গার কথা বলবেন আমরা শুনবো? ওনার থেকে বড় দাঙ্গাবাজ তো ভারতবর্ষে নেই। যতদূর আমার স্মৃতিশক্তি যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে সেই সরকারেরই কিন্তু অঙ্গ ছিল, এবং সেই সময় নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে আমি যদি বলা শুরু করি আপনি পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্যাবিনেটের সদস্য ছিলেন না, কিন্তু ফুল পাঠিয়েছিলেন গুজরাট দাঙ্গার পর। ইট ইজ আ ফ্যাক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দেশের হয়ে বলছেন, অসাধারণ লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে কি বলছেন সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, বলছেন যে কে আগে করছে, নরেন্দ্র মোদী নাকি আগে রাজনীতি করেছে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে, সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য সাংসদরা দিল্লিতে যে রাজনীতি করলেন অপারেশন সিঁদুর নিয়ে, সেটা তাহলে ঠিক ছিল? প্রশ্ন নম্বর 1। হ্যাঁ, প্রশ্ন নম্বর 1। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার বলতে হবে, যে বলছে রাজনীতি করছে, আসলে ঠাকুরগড়ে কেড়ে আমি তো কলা খাইনি অবস্থা। এই রাজ্যের শিক্ষকদের চাকরি গেছে হ্যাঁ কিনা, এবং কাদের জন্য গেছে? এই সরকার এবং এসএসসি তাদের জন্য গেছে। শিবরাজ সিং চৌহানকে ক্যাবিনেট মন্ত্রী সিবিআই চেয়েছিলেন আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় she is fighting tooth and nail যাতে সিবিআই এখানে তদন্ত না করতে পারে। কিন্তু এতে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের ভাগ্য কি পাল্টাবে? তাদের থামাতে হবে এখানে, কারণ এক্ষুনি সুকুমার রায়ের পরের কবিতাটা শুভময়দা বলা শুরু করলেন বলে, কিন্তু এখান থেকে উইথ আ ভেরি সিরিয়াস নোট 5টা ইস্যু প্রধানমন্ত্রী তুলেছেন, 5টা গুনে গুনে উত্তর দিয়েছে তৃণমূল। পাশাপাশি দেখাবো। आज पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। बड़ा बड़ा बुली उड़ाते हैं, गार्बेज ऑफ लाइफ। বিধানসভা ভোটের বছর খানেক আগেই বাংলায় ভোটের দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। পঞ্চবাণে বিদ্ধ করলেন তৃণমূলকে। হিংসা, অরাজকতা থেকে নারী নিরাপত্তাহীনতা, বেকারত্ব থেকে দুর্নীতি, গরিবের অধিকার হরণ, 5টি অভিযোগকে হাতিয়ার করে নিশানা করলেন তৃণমূলকে। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहासा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और 5वां संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। পাল্টা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উদাহরণ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না বলতে? উত্তরপ্রদেশের রাস্তার মধ্যে ব্লুফিল্ম চলছে, যেন গাড়ির মধ্যে। যে দলের এমপি মহিলাদের অসম্মান করে, তাদের নেতা প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা, তারপরে তিনি এসব কথাগুলো বলবেন। ওনার মুখে এসব কথা শোভা পায় না। সংকট কোথায় বেশি? সংকটে কারা? রাজনৈতিক ফায়দা তুলতে এখন বিজেপি তৃণমূলের মধ্যে সংকট যুদ্ধ। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আপনারা দেখলেন আজই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এমপি বিদেশে গিয়ে গলা ফাটাচ্ছেন আর উনি এখানে এসে বাংলাকে ছোট করছেন। এখন এই প্রতিনিধি দল নিয়েও কিন্তু কম রাজনৈতিক তরজা হয়নি। কংগ্রেস চাইল না, অথচ শশী থারুর প্রতিনিধি দলে জায়গা পেলেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি রিজুজুর ফোন, ইউসুফ পাঠানের বদলে প্রতিনিধি দলে জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর মতো বিরোধী নেতারা আবার বলছেন সেটিং হয়েছে, মোদি মমতা দুজনেরই পছন্দ অভিষেক। এসব চাপানুতর নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করেছি আমরা, তার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।